শান্তিনিকেতন ভিলার ভেতরে ফোনের স্ক্রিনে প্রিয়ার মুখে হাসি ফুটে উঠেছিল। তার মিষ্টি গলায় নিজের শাশুড়ির সেবা করার ব্যাপারে অহংকার প্রকাশ করছিল। সে দাবি করছিল যে শাশুড়ির যত্ন নেওয়াই তার জীবনের সবচেয়ে বড় আনন্দ। কিন্তু যেই মুহূর্তে লাইভ স্ট্রিমিং বন্ধ হল, সেই হাসি মুহূর্তেই উধাও হয়ে গেল। প্রিয়ার মুখ রাগে বিকৃত হয়ে উঠল। শান্তিদেবী যে জলের বালতি দিয়ে মেঝে পরিষ্কার করছিলেন, সেটিতে সে জোরে লাথি মারল। সে দাঁত কিরমির করে সেই অসহায় বৃদ্ধা মাকে গালাগালাজ করল। সে তাকে নিজের খালি হাতে মেঝে পরিষ্কার করতে বাধ্য করল এবং তাকে একটি অকেজো বোঝা বলে ডাকল। শান্তিদেবী শুধু কাঁপতে থাকলেন এবং মাথা নিচু করে মুখ বুজে এই নিষ্ঠুরতা সহ্য করতে থাকলেন। প্রিয়া যেই তাকে মারার জন্য হাত তুলতে যাবে, তখনই দরজার ঘড়ি সজোরে বেজে উঠল, যা তার কোটিপতি স্বামীর 5 বছর পর বিদেশ থেকে ফেরার সংকেত ছিল। সেই প্রতারক মহিলা স্তম্ভিত পেয়ে গেল এবং সেই বিলাসবহুল দরজার পেছনের নিষ্ঠুর সত্য ফাঁস হবার মুখে ছিল। গেটের ঘণ্টাটি সতর্কবার্তার মতো অনবরত বেজে চলছিল, যার ফলে বসার ঘরের থমথমে পরিবেশটা যেন ফেটে পড়ল। প্রিয়া এতটা ঘাবড়ে গিয়েছিল যে সে প্রায় নিজের পায়েই হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল। সে নোংরার মোছাটা সোফার নিচে ঢুকিয়ে দেওয়ার জন্য দৌড়াল এবং তারপর শান্তিদেবীকে নির্মমভাবে সেখান থেকে টেনে তুলল। প্রিয়ার সাজানো দামি নখগুলো তার শাশুড়ির পাতলা হাতে বসে গেল। সে দাঁত কিরমির করে হুমকি দিয়ে বলল যে শান্তিদেবী যেন এখনই নিজের চোখের জল মুছে ফেলে এবং নিজের যোগ্যতা মনে রাখে। সে সতর্ক করে দিল যে যদি তিনি এই বাড়িতে ঘটা কোনো ঘটনা সম্পর্কে একটি শব্দ উচ্চারণ করেন, তবে সে তাকে পাগলখানায় পাঠিয়ে দেবে, যেখানে তিনি একাকিত্বে পচে পচে মরবেন। শান্তিদেবী ভয়ে কেঁপে উঠলেন। তিনি দ্রুত মাথা নাড়ালেন এবং অপমানের চোখের জল মোছার জন্য নিজের জামার হাতা ব্যবহার করলেন। প্রিয়া দ্রুত হ্যাঙ্গারে ঝোলানো একটি দামি রেশমি শাল তুলে নিল এবং সেটি শান্তিদেবীর গায়ে জড়িয়ে দিল, যাতে তার ছেঁড়া পুরনো জামাকাপড় ঢেকে যায়। এক মুহূর্তের মধ্যে সে নিজের এলোমেলো চুল ঠিক করে নিল, স্কার্ট সোজা করল এবং শান্ত হওয়ার জন্য একটা গভীর শ্বাস নিল। তার রাগে সংকুচিত মুখটা মুহূর্তের মধ্যে বদলে গেল এবং তার জায়গায় এক ভয়ঙ্কর কোমল ও কৃত্রিম হাসি ফুটে উঠল। ভিলার বড় দরজাটি খুলে গেল। রাজেশ একজন সফল মানুষের মতো আত্মবিশ্বাসের সাথে ভেতরে এলো। বিদেশে 5 বছরের কঠোর পরিশ্রমের পর সে কেবল একজন দূর দেশ থেকে ফেরা ছেলে হিসেবেই ফিরে আসেনি, বরং একজন প্রকৃত বিলিয়নিয়ার হিসেবে ফিরেছিল, যার মধ্যে এক কর্তৃত্বপূর্ণ আভা ছিল, যা অন্যদের সম্মান দিতে বাধ্য করত। তার পেছনে 2 জন সহকারী দামি উপহারে ভরা স্যুটকেস নিয়ে দাঁড়িয়েছিল, যা বিদেশে তার অসামান্য সাফল্যের প্রমাণ দিচ্ছিল। নিজের স্বামীকে দেখা মাত্রই প্রিয়া বাতাসের ঝাপটার মতো তার দিকে দৌড়ে গেল। তার চোখে জল টলমল করছিল, যেন সে এই মুহূর্তটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। সে রাজেশকে জড়িয়ে ধরল এবং ডুকরে কেঁদে উঠে বলতে লাগল যে কেন সে না জানিয়ে এসে তাকে চমকে দিল, আর গত 5 বছরে সে তাকে কতটা মিস করেছে সেই অভিযোগ করতে লাগল। রাজেশ আলতো করে তার পিঠ চাপড়ে দিল এবং তাকে আশ্বস্ত করার জন্য হাসল, কিন্তু তার চোখ নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষটিকে খুঁজছিল। সে ধীরে ধীরে তার স্ত্রীর হাত সরিয়ে দিল এবং সাথে সাথে জিজ্ঞেস করল যে মা কোথায়। প্রিয়া এক মুহূর্তের জন্য ইতস্তত বোধ করল, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। সে ঘুরল এবং রাজেশের হাত ধরে ঘরের সেই কোণে নিয়ে গেল যেখানে শান্তিদেবী নিজের বাড়িতেই একটি বাড়তি ছায়ার মতো কুঁকড়ে দাঁড়িয়েছিলেন। রাজেশ দ্রুত নিজের মায়ের দিকে এগিয়ে গেল। নিজের ছেলেকে রক্তমাংসের শরীরের সামনে দেখে শান্তিদেবী এতটাই আবেগপ্রবণ হয়ে পড়লেন যে তার হাত পা কাঁপতে শুরু করল। চোখে জল চলে এলো, কিন্তু যেই মুহূর্তে তার নজর রাজেশের পেছনে দাঁড়িয়ে থাকা প্রিয়ার শীতল ছুরির মতো চোখের ওপর পড়ল, তিনি নিজের চোখের জল গিলে নিলেন। সেই কোটিপতি ছেলেটি ঠান্ডা মেঝের ওপর এক হাঁটু গেড়ে বসে পড়ল। নিজের মায়ের বলিযুক্ত পাতলা হাতগুলো ধরে নিজের গালে ছোঁয়াল। সে বুঝে আসা গলায় ক্ষমা চাইল যে সে মাকে এত দীর্ঘ অপেক্ষা করিয়েছে। সে নিজের অবহেলার জন্য ক্ষমা চাইল যে খ্যাতির পেছনে ছুটতে গিয়ে সে নিজের বৃদ্ধ মাকে ভুলে গিয়েছিল। কিন্তু যেই মুহূর্তে সে নিজের মায়ের হাত স্পর্শ করল, রাজেশের কপালে ভাঁজ পড়ল। সে অনুভব করল যে মায়ের হাত কেবল পাথরের মতো ঠান্ডাই ছিল না, বরং শুকনো কাঠের ছালের মতো খসখসেও ছিল, যা সেই আরামদায়ক বার্ধক্যের কল্পনা থেকে সম্পূর্ণ আলাদা ছিল,
যা সে ভেবে রেখেছিল। বিশেষ করে একটি অদ্ভুত গন্ধ তার নাকে এলো। এটি চন্দনের শান্তিময় সুগন্ধ ছিল না, এমনকি সেই দামি পারফিউমের গন্ধও ছিল না যা প্রিয়া ভিডিও কলে দেখাতো যে সে মায়ের জন্য কিনেছে। এটি ছিল মেঝে পরিষ্কার করার রাসায়নিকের তীব্র গন্ধ, স্যাঁতসেঁতে ভাব আর তিক্ততার গন্ধ। শান্তিদেবী ভয়ে স্বাভাবিকভাবে নিজের হাত পিছিয়ে নিলেন। তোতলাতে তোতলাতে বললেন যে তিনি এইমাত্র হাত ধুয়েছেন এবং তারপর নিজের ছেলের অনুসন্ধিচ্ছু দৃষ্টি থেকে বাঁচতে অদ্ভুতভাবে তার শরীরের খবর জিজ্ঞেস করতে লাগলেন। রাজেশ উঠে দাঁড়াল এবং নিজের মায়ের ক্লান্ত মুখটা খুঁটিয়ে দেখল। সে ভাবল যে মা এতটা রোগা কেন হয়ে গেছেন, অথচ সে প্রতি মাসে প্রচুর টাকা বাড়িতে পাঠাত। ঘরের পরিবেশ এক মুহূর্তের জন্য ভারী হয়ে উঠল। প্রিয়া চমকে গেল, কিন্তু তার ধূর্ত মস্তিষ্ক সাথে সাথে কাজ শুরু করে দিল। সে এক নিষ্পাপ মুখ করে মাঝখানে এসে ঢং করে বুঝিয়ে বলল যে মায়ের কোলেস্টেরল বেড়ে গেছে এবং ডাক্তার স্ট্রোক এড়ানোর জন্য তাকে কড়া ডায়েট মানতে বলেছেন। প্রিয়া নিজের মায়ের যত্নে করা প্রচেষ্টার কথা বাড়িয়ে বাড়িয়ে বলতে লাগল যে সে কত দামি পাখির বাসার স্যুপ এবং জিনসেং কিনেছে, কিন্তু মা অসুখের ভয়ে খাওয়ার সাহস করেনি। সে নিজের মায়ের জন্য নিজের চেয়েও বেশি চিন্তিত থাকে, এতটাই যে সে নিজেও রোগা হয়ে গেছে। নিজের স্ত্রীর কথা শুনে রাজেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। প্রিয়ার দিকে একটু অপরাধবোধের সাথে তাকালো যে সে তাকে সন্দেহ করেছে। সে নিজের সহকারীদের দামি উপহারগুলো ভেতরে আনার এবং টেবিলে রাখার ইশারা করল। রাজেশ গর্বের সাথে ঘোষণা করল যে এবার সে এই কারণেই ফিরেছে কারণ সে আনুষ্ঠানিকভাবে গ্রুপের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে গেছে। এখন থেকে পরিবারের টাকার চিন্তা করার প্রয়োজন হবে না। সে নিজের জীবনের 2 সবচেয়ে গুরুত্বপূর্ণ মহিলার সব কষ্টের ক্ষতিপূরণ দেবার প্রতিশ্রুতি দিল। বিশাল সম্পত্তির কথা শুনে প্রিয়ার চোখ লোভে চকচক করে উঠল। সে রাজেশের হাত শক্ত করে ধরল এবং নিজের মাথা তার কাঁধে ঘষতে লাগল, কিন্তু তার ঠোঁটে ছিল এক বিজয়ীর হাসি, যেন সে তার শিকারকে পুরোপুরি নিজের জালে ভাসিয়ে নিয়েছে। রাজেশ নিজের মাকে আরামদায়ক সোফায় বসতে সাহায্য করল এবং তারপর দীর্ঘ উড়ানের পর স্নান করার জন্য ওপরে যাওয়ার অনুমতি চাইল। তবে কয়েক ধাপ সিঁড়ি ওঠার পর কোনো এক ষষ্ঠ ইন্দ্রিয় তাকে হঠাৎ ঘুরে তাকাতে বাধ্য করল। ওপর থেকে সে দেখল যে প্রিয়া নিজের মায়ের কানে কানে কিছু একটা ফিসফিস করছে। তার হাত শান্তিদেবীর কাঁধের ওপর ছিল, যা দেখে একজন যত্নশীল ও কর্তব্যপরায়ণ পুত্রবধূর মতো মনে হচ্ছিল। কিন্তু রাজেশ লক্ষ্য করল যে তার মায়ের কাঁধ শক্ত হয়ে গিয়েছিল, তার মাথা ভয়ে নিচু ছিল এবং প্রিয়ার আঙুলগুলো তার মায়ের কাঁধে এত জোরে বসে গিয়েছিল যে কাপড় কুঁচকে গিয়েছিল। এক অস্পষ্ট অস্বস্তি সেই যুবক কোটিপতির মনে বাসা বাঁধল। সে ভাবল যে এই বিলাসবহুল বাড়িতে হাসি নেই কেন, বরং ভয়ের গন্ধ কেন। যদিও কোনো স্পষ্ট প্রমাণ ছিল না, তবুও একটি ঘৃণ্য প্রতারণার সন্দেহ তার মনে অঙ্কুরিত হতে শুরু করেছিল, যা শীঘ্রই উঠতে থাকা ভয়ঙ্কর ঢেউয়ের সংকেত দিচ্ছিল। ভিলার বিলাসবহুল ডাইনিং রুমটি একটি চমৎকার ক্রিস্টাল ঝাড়বাতিতে ঝলমল করছিল। উষ্ণ হলুদ আলো চকচকে রূপালী কাটলারি এবং উচ্চ মানের কাঁচের গ্লাসগুলোর ওপর পড়ছিল, যার ফলে একটি রাজকীয় ও জমকালো দৃশ্য তৈরি হয়েছিল। আমদানিকৃত ওক কাঠের লম্বা টেবিলে ডজনখানেক সুস্বাদু পদ একটি রাজকীয় ভোজের মতো সুন্দর করে সাজানো ছিল। অ্যাবালন স্যুপ, চিজের সাথে বেকড লবস্টার এবং প্রিমিয়াম স্টেকের সুগন্ধ দামি রেড ওয়াইনের ঘ্রাণের সাথে মিশে বাতাসে ছড়িয়ে পড়ছিল। প্রিয়া এইসব কেবল নিজের স্বামীকে স্বাগত জানানোর জন্যই তৈরি করেনি, বরং বাড়ির কর্ত্রী হিসেবে নিজের অবস্থান প্রতিষ্ঠা করার জন্য করেছিল। এমন এক চাকচিক্য যা অন্ধকার এবং ঠান্ডা কোণগুলোকে আড়াল করার জন্য ব্যবহৃত হতো। প্রিয়া একটি ওয়াইন রেড সিল্ক ড্রেস পরেছিল, যা তার শরীরের সাথে লেপ্টে ছিল, যার ফলে তার উজ্জ্বল ত্বক এবং আকর্ষণীয় চেহারা আরও ফুটে উঠছিল। সে খাবারের টেবিলের চারপাশে ঘুরছিল এবং চাকরদের মদ পরিবেশন করার নির্দেশ দিচ্ছিল। তার মুখ জয়ের আনন্দে উজ্জ্বল ছিল। রাজেশ প্রধান আসনে বসেছিল, যা পরিবারের প্রধানের জন্য সংরক্ষিত ছিল। সেই বিলিয়নিয়ার যে পরিবারের জন্য গৌরব এবং সম্পদ ফিরিয়ে এনেছে। তার ডান পাশে ছিল প্রিয়া, এবং শান্তিদেবীকে সামনে একটি বড় মখমলে চেয়ারে বসানো হয়েছিল, যেখানে তিনি নিজেকে হারিয়ে যাওয়া অসহায় মনে করছিলেন। শান্তিদেবী নিজের রেশমি শাল খুলে ফেলেছিলেন, যার ফলে তার ঘরের পোশাক দেখা যাচ্ছিল, যা পরিষ্কার হলেও পুরনো এবং জরাজীর্ণ ছিল, যা এই বিলাসবহুল এবং ঐশ্বর্যশালী পরিবেশে একদমই বেমানান লাগছিল। তিনি চুপচাপ বসে থাকলেন এবং 2 হাত নিজের কোলে রেখে সামনের খাবারে ভরা থালার দিকে সরাসরি তাকানোর সাহস না পেয়ে টেবিলের প্রান্তের দিকে তাকিয়ে রইলেন। ভোজন প্রিয়ার উল্লাসপূর্ণ প্রস্তাবের মাধ্যমে শুরু হল। সে নিজের ওয়াইনের গ্লাস তার স্বামীর দিকে বাড়িয়ে দিল। তার চোখে এক চঞ্চলতা ছিল।
সে গত 5 বছরে তার প্রতিভা এবং কঠোর পরিশ্রমের প্রশংসা করে মিষ্টি মিষ্টি কথা বলল। রাজেশ হেসে জবাব দিল, মদের এক চুমুক নিল এবং তারপর নিজের মায়ের দিকে তাকাল। সে দেখল যে তার মা এখনও স্থির হয়ে বসে আছেন। তিনি এক গ্রাসও খাবার মুখে তোলেননি। রাজেশের হৃদয়ে এক অসীম ব্যথা জেগে উঠল। সে নিজের চপস্টিক তুলল এবং একটি বড় ভেষজ মুরগির লেগ পিস তুলল। এটি সেই পদ ছিল যা তার মা খুব পছন্দ করতেন। কিন্তু তিনি কখনো একা খেতেন না, কারণ তিনি এটি নিজের ছেলের জন্য বাঁচিয়ে রাখতে চাইতেন। রাজেশ সাবধানে চিকেন লেগটি তার মায়ের বাটিতে রাখল। তার গভীর স্নেহময় কণ্ঠস্বর মধুর সঙ্গীতের মাঝে প্রতিধ্বনিত হল। সে নিজের মাকে খাবার জন্য বলল এবং বলল যে এটি তার প্রিয় পদ, এবং আশা করল যে তিনি নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য পেট ভরে খাবেন। কিন্তু শান্তিদেবীর প্রতিক্রিয়া তার প্রত্যাশা থেকে সম্পূর্ণ আলাদা ছিল। নিজের ছেলের ভালোবাসা খুশিতে গ্রহণ করার বদলে শান্তিদেবী এমনভাবে চমকে উঠলেন যেন তিনি আগুন ছুঁয়ে ফেলেছেন। তার চোখ ভয়ে বড় হয়ে গেল। এটি এমন এক প্রতিক্রিয়া যা অগণিত অদৃশ্য নির্যাতনের মাধ্যমে শেখা হয়েছিল। তিনি দ্রুত সামনে বসে থাকা প্রিয়ার দিকে তাকালেন। এক মুহূর্তের জন্য, যা রাজেশ দেখতে পেল না, প্রিয়া শান্তিদেবীকে এক শীতল ছুরির মতো নজরে দেখল। তার সাজানো চোখগুলো কিছুটা কুঁচকে গেল। একটি সতর্ক বার্তার ঝলক শক্তিশালীভাবে ফুটে উঠল, যা চুপচাপ তাকে নিজের সীমার মধ্যে থাকার আদেশ দিল। শান্তিদেবী কেঁপে উঠলেন। তার পাতলা হাতগুলো চপস্টিক ঠিকমতো ধরতে পারছিল না। তার বাটিতে চিকেন লেগটি একটি ভয়ঙ্কর বস্তুর মতো মনে হচ্ছিল। তিনি দ্রুত চিকেন লেগটি আবার সার্ভিং ডিশে রেখে দিলেন এবং তোতলাতে তোতলাতে মানা করে দিলেন। বললেন যে তিনি বৃদ্ধ হয়ে গেছেন, তার দাঁত দুর্বল এবং মাংস চিবোতে পারবেন না। তিনি কেবল সেদ্ধ সবজি এবং টোফু পছন্দ করেন। তার গলার স্বর কাঁপছিল, যাতে স্পষ্ট অস্বস্তি এবং ভয় ছিল, যা কোনো মায়ের নিজের পছন্দের কারণে মানা করার মতো একদমই ছিল না। রাজেশ স্তব্ধ হয়ে গেল। তার হাতের চপস্টিক হাওয়াতেই থেমে গেল। সে নিজের মায়ের খালি সাদা ভাতের বাটির দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। তার ভালোভাবেই মনে ছিল যে তার মা কখনো খাবারে নোখরা করতেন না, এবং তার যাওয়ার আগে তার দাঁত একদম ঠিক ছিল। এখন তিনি মাংস খেতে এতটা ভয় পাচ্ছেন কেন? রাজেশকে বেশি ভাবার সুযোগ না দিয়ে প্রিয়া দ্রুত মাঝখানে চলে এলো। তার স্বর এখনও মিষ্টি ছিল, কিন্তু তাতে একটি সূক্ষ্ম আড়াল ছিল। সে বুঝিয়ে বলল যে মায়ের পেট আজকাল খুব দুর্বল। বেশি প্রোটিনযুক্ত খাবার খেলে তার রাতভর বদহজম হয় এবং তিনি ঘুমাতে পারেন না। তাই তাকে মাকে মঠের সন্ন্যাসীদের মতো হালকা খাবার দিতে হয়। প্রিয়া বলতে বলতে এক টুকরো সেদ্ধ বাঁধাকপি শান্তিদেবীর বাটিতে ফেলে দিল। এটি একটি যত্ন নেওয়ার কাজ বলে মনে হচ্ছিল, কিন্তু বাস্তবে এটি ছিল তাকে নিজের নির্ধারিত কঠোর নিয়ম মেনে চলতে বাধ্য করা। খাবার এক অদ্ভুত পরিবেশে চলতে থাকল, যা কেবল রাজেশই অনুভব করতে পারছিল। সে খেতে খেতে নিজের মায়ের প্রতিটি ছোট বড় নড়াচড়ার ওপর নজর রাখল। সে দেখল যে মা খুব দ্রুত খাচ্ছেন, প্রায় না চিবিয়েই, এবং তিনি নিজের নাগালের বাইরের কোনো পথ তুলে নেওয়ার সাহস করছেন না। যখন শান্তিদেবী স্যুপের বাটি নেওয়ার জন্য এগিয়ে গেলেন, তখন তার পুরনো কুর্তার ঢিলেঢালা হাতা কিছুটা নিচে নেমে গেল, যার ফলে তার পাতলা হাড়ের মতো কবজি দেখা গেল, এবং রাজেশের চোখের সামনে একটি দৃশ্য ভেসে এলো। সেই বলিরেখাপূর্ণ ফ্যাকাশে চামড়ার ওপর একটি বড় নীলচে কালো আঘাতের চিহ্ন ছিল, যা ক্রিস্টাল ঝাড়বাতির উজ্জ্বল আলোতে যন্ত্রণাদায়কভাবে ফুটে উঠেছিল। রাজেশের বুক কেঁপে উঠল এবং রক্ত তার মাথায় চড়ে গেল। সে নিজের চপস্টিক জোরে টেবিলের ওপর আছাড় মারল। কাঠ এবং চীনামাটির সংঘর্ষের শব্দে প্রিয়া চমকে গেল এবং তার মুখের কাছে যাওয়া বিফ স্টেকটি পড়ে গেল। রাজেশ নিজের মায়ের কবজি ধরে ফেলল এবং তা আরও কাছ থেকে দেখার জন্য আলতো করে টানল। সেই চোট কোনো সাধারণ ধাক্কার মতো ছিল না। এর আকার ছিল আঙুলের ছাপের মতো, যা মাংসের গভীরে বসে গিয়েছিল। রাজেশ কঠোর স্বরে জিজ্ঞেস করল, মা, এটা কি? আপনার হাতে এত গভীর চোট কিভাবে লাগল? শান্তিদেবী অত্যন্ত ঘাবড়ে গেলেন। তিনি নিজের হাত টেনে নেওয়ার চেষ্টা করলেন এবং চোটটি নিজের হাতার ভেতর লুকিয়ে ফেললেন। মাথা নিচু করে তিনি তোতলাতে তোতলাতে বললেন যে তিনি আনাড়ি, ঠিকমতো চলতে পারেন না এবং বাথরুমের দরজার কোণে ধাক্কা খেয়েছেন। কিন্তু রাজেশ একজন ব্যবসায়ী ছিল, একজন বিলিয়নিয়ার যে নিষ্ঠুর ব্যবসায়িক জগতে কাটিয়েছে। সে এতটাই চতুর এবং তীক্ষ্ণ ছিল যে দুর্ঘটনাজনিত চোট এবং কোনো মানুষের দেওয়া চোটের মধ্যে পার্থক্য করতে পারত। তার চোখ চিন্তা থেকে সন্দেহে বদলে গেল এবং সরাসরি প্রিয়ার উপর স্থির হল। সেই আদরের পুত্রবধূ এই মুহূর্তে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু একজন দ্বিচারী মানুষের সাহস তাকে খুব দ্রুত শান্ত হতে সাহায্য করল। প্রিয়া নিজের ওয়াইনের গ্লাস নিচে রাখল
এবং একটি গভীর শ্বাস নিল, যাতে হতাশা ও হালকা ধমকের সুর ছিল। সে নিজের সাফাই দেওয়ার নাটক শুরু করল। বলল যে মা বৃদ্ধ হয়ে গেছেন, কিছুটা ভীমরতি ধরেছে, ঘরে চলাফেরা করতে গিয়ে এখানে ওখানে ধাক্কা খান। প্রিয়া জানালো যে সে মায়ের জন্য 24 ঘন্টা একজন প্রাইভেট নার্স রাখার কথা ভেবেছিল, কিন্তু মা বাচ্চার টাকা খরচ হওয়ার ভয়ে মানা করে দিয়েছেন। সে মায়ের জন্য কত দামি দামি চোট সারানোর ওষুধ কিনেছে, কিন্তু বার্ধক্যে ঘা খুব ধীরে শুকায়। প্রিয়া বলতে বলতে শান্তিদেবীর কাছে গিয়ে তার হাতাটা আলতো করে ঠিক করে দিল, কিন্তু তার হাত গোপনে সেই একই চোটের জায়গায় জোরে চিমটি কাটল, একটি যন্ত্রণাদায়ক সতর্কতা হিসাবে। শান্তিদেবীর খুব কষ্ট হল, কিন্তু তিনি নিজের ঠোঁট কামড়ে ধরলেন এবং একটি শব্দও করলেন না, কেবল নিজের পুত্রবধূর কথার সমর্থনে মাথা নাড়লেন। প্রিয়া নিজের স্বামীর দিকে সজল চোখে তাকাল। এটি এমন এক ভান ছিল যেন সে ভয় পাচ্ছে যে তার স্বামী তার নিয়তের ওপর সন্দেহ করবে। সে বলল যে আজকাল পুত্রবধূ হওয়া খুব কঠিন। মায়ের মনে প্রাণে যত্ন করো, কিন্তু একটা ছোট আঁচ লাগলেও বাইরের লোক সন্দেহ করে। যখন তার নিজের স্বামীই তাকে সন্দেহ করবে, তখন সে কিভাবে সবার প্রত্যাশা পূরণ করবে? রাজেশ চুপ করে থাকল। সে তর্কে জড়াল না বা সাথে সাথে সত্য ফাঁস করল না, কারণ সেই অস্পষ্ট চোট ছাড়া আর কোনো অকাট্য প্রমাণ ছিল না। কিন্তু সেই যুবক কোটিপতির মনে একটি সুখী পরিবারের ছবি এবং একজন গুণী ও সতী স্ত্রীর মূর্তিতে ফাটল ধরতে শুরু করেছিল। সে প্রিয়ার কথা এবং নিজের মায়ের শারীরিক ভাষার মধ্যে ভয়ঙ্কর বৈপরীত্য অনুভব করল। মা এতটা ভীত কেন ছিলেন যে ব্যথায় চিৎকারও করতে পারলেন না? তিনি তার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রিয়ার দিকে কেন তাকাচ্ছিলেন? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যে স্ত্রীকে সে ভালোবাসত তার চোখে সে বিদ্যুতের মতো ঝলকানো এক শীতল নিষ্ঠুরতা কেন দেখতে পেল? রাজেশ ধীরে ধীরে নিজের মায়ের হাত ছেড়ে দিল এবং ব্যাখ্যাটি মেনে নেবার জন্য আলতো করে মাথা নাড়ল, কিন্তু তার বুকের ভেতর সন্দেহের আগুন জ্বলতে শুরু করেছিল। সে নিজের ওয়াইনের গ্লাস তুলল এবং রাগ কমানোর জন্য এক চুমুকে তা পান করল। সে নিজেকে বলল যে যদি প্রতারণা হয়ে থাকে তবে তার চড়া দাম চোকাতে হবে। সে কাউকে, এমনকি নিজের স্ত্রীকেও, সেই মাকে কষ্ট দিতে দেবে না যিনি তার জন্য নিজের সারা জীবন উৎসর্গ করেছেন। রাতের খাবার মধুর সঙ্গীতের আড়ালে এক ভারী স্তব্ধতার মধ্যে শেষ হল। প্রিয়া খুশি মনে চাকরদের পরিষ্কার করার নির্দেশ দিল এবং তারপর সে রাজেশকে তার কেনা নতুন ব্র্যান্ডের জিনিসগুলো দেখানোর জন্য ওপরে নিয়ে যেতে লাগল। রাজেশ এটি বলে এড়িয়ে গেল যে সে নিজের মায়ের সাথে কিছুক্ষণ একা কথা বলতে চায়। সাথে সাথে প্রিয়া নিচে এসে বসে পড়ল এবং শান্তিদেবীর হাত শক্ত করে ধরল। বলল যে সেও মায়ের পুরনো গল্প শুনতে চায়। সে রাজেশ এবং শান্তিদেবীকে এক মুহূর্তের জন্য একাকী ছাড়ল না। এই দমবন্ধ করা নিয়ন্ত্রণ রাজেশের মনের সন্দেহকে আরও দৃঢ় করে দিল। এই ভিলার চাকচিক্যের নিচে একটি ভয়ঙ্কর রহস্য লুকিয়েছিল এবং সে সেটি উন্মোচন করতে বদ্ধপরিকর ছিল। রাত ঘরটিকে নিজের কবজায় নিয়ে নিল, কিন্তু সেই কোটিপতি ছেলের মাথায় ন্যায়বিচার পাওয়ার একটি পরিকল্পনা স্পষ্ট হতে শুরু করল। পরবর্তী কয়েকদিন সেই কোটিপতির ভিলায় খুব ভারী এবং দমবন্ধ করা অবস্থায় কাটল। রাজেশ একজন অভিজ্ঞ ব্যবসায়ীর তীক্ষ্ণ বুদ্ধিতে দ্রুত অনুভব করল যে অস্বাভাবিকতা কেবল তার মায়ের হাতের চোটের চিহ্ন বা সেই রাতের অদ্ভুত খাবারেই সীমাবদ্ধ ছিল না। এটি এই বাড়ির পরিবেশেই মিশেছিল, এক অদৃশ্য কিন্তু ভয়ঙ্কর শক্তি নিয়ন্ত্রণ যা প্রিয়া কায়েম করেছিল। যখনই রাজেশ তার মায়ের সাথে একা বসার চেষ্টা করত, প্রিয়া অদ্ভুতভাবে ঠিক সেই সময়েই হাজির হয়ে যেত। কখনো সে ফলের থালা নিয়ে আসত, কখনো রান্নাঘরে স্যুপ তৈরিতে মায়ের সাহায্য চাইত, আবার কখনো রাজেশকে নতুন রিয়েল এস্টেট প্রজেক্ট দেখার জন্য ডাকত। সে একজন সতর্ক জেলারের মতো ছিল, যে তার কয়েদিকে বাইরের কোনো ব্যক্তির সাথে, এমনকি তার নিজের ছেলের সাথেও একান্তে কথা বলার কোনো সুযোগ দিত না। রাজেশ ছোটখাটো কিন্তু যন্ত্রণাদায়ক বিষয়গুলোতে নজর দিতে শুরু করল। সে দেখল যে তার মা কখনো বসার ঘরের দামি ইতালীয় চামড়ার সোফায় বসতেন না। তিনি সবসময় এক কোণে রাখা একটি শক্ত কাঠের চেয়ার বেছে নিতেন অথবা রান্নাঘরে ব্যস্ত থাকতেন। যখন রাজেশ জিজ্ঞেস করল, প্রিয়া দ্রুত বলল যে মায়ের কাঠের চেয়ারে বসতে ভালো লাগে, যাতে তার পিঠে ব্যথা না হয়। কিন্তু শান্তিদেবীর চোখে ভয় ছিল, যেন তিনি জানতেন যে যদি তিনি সেই দামি চামড়া স্পর্শ করেন তবে পরিণাম ভয়ঙ্কর হবে। সীমা ছাড়িয়ে গেল তখন, যখন এক রাতে রাজেশ জল খাবার জন্য রান্নাঘরে গেল এবং সে নিজের মাকে সরাসরি কলের জল খেতে দেখল। তিনি তাড়াতাড়ি করে খাচ্ছিলেন এবং চোরের মতো চারদিকে তাকাচ্ছিলেন। রাজেশকে দেখে তিনি চমকে উঠলেন
এবং তার হাত থেকে সস্তার প্লাস্টিকের গ্লাস মেঝের ওপর পড়ে গেল। রাজেশ দুঃখিত হয়ে জিজ্ঞেস করল যে মা ফ্রিজ থেকে মিনারেল ওয়াটার নিলেন না কেন। তিনি শুধু মাথা নিচু করে ধীরে ধীরে বললেন যে তার পুরনো দিনের মতো কলের জল খাওয়ার অভ্যাস আছে, এটি পেটের জন্য ভালো। কিন্তু রাজেশ জানত যে এটি পৃথিবীর সবচেয়ে আনাড়ি মিথ্যে কথা। ফ্রিজ প্রিয়ার দামি আমদানিকৃত জলের বোতলে ভরা ছিল এবং নিশ্চিতভাবেই তার মায়ের সেগুলো স্পর্শ করার অনুমতি ছিল না। সন্দেহ এক ধীর বেদনা ও চাপার আগে পরিণত হয়েছিল। রাজেশ বুঝতে পেরেছিল যে যদি সে বাড়িতে থেকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যায় তবে প্রিয়া একজন কর্তব্যপরায়ণ পুত্রবধূর নাটক চালিয়ে যাবে আর তার মা ভয়ের চোটে তাকে বাঁচিয়ে যাবেন। তার একটি অকাট্য প্রমাণ চাইছিল, এক নগ্ন সত্য যাকে অস্বীকার করা না যায়, যাতে সেই প্রতারকের মুখোশ খুলে ফেলা যায়। রাজেশ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিল। তাকেই বাড়ি থেকে গায়েব হতে হবে, যাতে শিকারী আশেপাশে না থাকলে প্রিয়ার ভেতরের পশুটি নিজের আসল রূপ দেখাতে পারে। পরের দিন সকালে রাজেশ নাস্তার টেবিলে বসল এবং নিজের কফি খেতে খেতে এক গম্ভীর মুখে ফোনে কথা বলার নাটক করতে লাগল। সে ইচ্ছে করেই স্পিকারের আওয়াজ এতটা বাড়িয়ে রেখেছিল যাতে তা শোনা যায়। কথোপকথনটি সিঙ্গাপুরের একটি আকর্ষণীয় ডিল নিয়ে চলছিল। সে ফোনে বলল যে $50 মিলিয়ন ডিল যদি হাসিল করা যায় তবে সারা দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যবসা ছড়িয়ে পড়বে। সে জানালো যে সে এখনই সেখানে যাওয়ার ব্যবস্থা করবে। প্রিয়া পাশে আপেল কাটছিল। $50 মিলিয়ন কথা শোনা মাত্রই তার হাত থেমে গেল। তার চোখ চকচক করে উঠল এবং অসীম লোভ জেগে উঠল। রাজেশ ফোন কেটে দিল এবং এক দক্ষ অভিনয়ের সাথে অপরাধী মুখ করে নিজের স্ত্রীর দিকে তাকালো। সে জানালো যে অংশীদার তাকে চুক্তিটি চূড়ান্ত করার জন্য এখনই সিঙ্গাপুরে উপস্থিত হতে বলেছে। এটি আন্তর্জাতিক ব্যবসায়িক জগতে একজন বিলিয়নিয়ার হিসেবে নিজের অবস্থান মজবুত করার এক সুবর্ণ সুযোগ ছিল। সে বলল যে তাকে আজ সকালেই বেরোতে হবে এবং সে প্রায় 3-4 দিনের জন্য বাইরে থাকবে। প্রিয়া নিজের ঠোঁটে আসা হাসিটি কষ্টে চেপে রাখল। সে দ্রুত একটি বিষণ্ণ এবং হতাশ মুখ তৈরি করল। সে আদুরে গলায় রাজেশকে বকল যে সে এইমাত্র ফিরেছে আর এখনই আবার চলে যাচ্ছে, নিজের স্ত্রী এবং পরিবারের জন্য একটুও সময় বের করছে না। কিন্তু রাজেশ নিজের তীক্ষ্ণ চোখে, যা ব্যবসায়িক জগতে অগণিত প্রতারণা দেখেছে, নিজের স্ত্রীর চোখের পেছনের অভিনয়টি সহজেই ধরে ফেলল। সে তার যাওয়ায় দুঃখিত ছিল না, বরং সে মনে মনে উৎসব করছিল। রাজেশের অনুপস্থিতির অর্থ ছিল সে আবার এই ছোট্ট সাম্রাজ্যের একমাত্র রানী হবে। তাকে আর একজন গুণী স্ত্রীর নাটক করতে হবে না এবং ধরা পড়ার ভয়ও থাকবে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেই বিশাল সম্পত্তি যা রাজেশ এই সফরের পর আনার প্রতিশ্রুতি দিয়েছিল। সেখানেই ছিল তার আসল আগ্রহ। রাজেশ নিজের ব্যাগ গোছানোর জন্য উপরে গেল। প্রিয়া হাসি মুখে সাহায্য করার জন্য পেছনে পেছনে ছুটল। তার হাত স্বামীর জামাকাপড় ভাঁজ করছিল এবং তার মুখ অনবরত তাকে স্বাস্থ্যের যত্ন নিতে ও ঠিকমতো খাবার কথা মনে করিয়ে দিচ্ছিল। রাজেশ সেই মহিলাটিকে দেখল যে তার সামনে এক ভালো স্ত্রীর নাটক করছিল এবং তার মনে ঘৃণা জন্মাল। সে ভাবল, কোনো মানুষ এত বছর ধরে এত নিখুঁতভাবে দ্বৈত জীবন কিভাবে কাটাতে পারে? সে কিভাবে একই সময় তার সাথে মিষ্টি মিষ্টি কথা বলতে পারে আর তার পিঠের পেছনে তার বৃদ্ধ দুর্বল মাকে নির্যাতন করতে পারে? তার বুকের ভেতর রাগ টকবক করছিল, কিন্তু রাজেশ তা গিলে নিল। তাকে এই বড় নাটকের শেষের জন্য ধৈর্য ধরতে হবে। বিদায়ের মুহূর্ত চলে এলো। একটি চকচকে কালো লাক্সারি গাড়ি ভিলার গেটের সামনে দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খোলার জন্য প্রস্তুত ছিল। প্রিয়া রাজেশকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার গালে একটি সজোরে চুমো দিল। একজন প্রেমময়ী স্ত্রীর মতো তাকে অনেক নির্দেশ দিল। রাজেশ অনিচ্ছা সত্ত্বেও সেই আলিঙ্গনের জবাব দিল। তারপর তার চোখ নিজের মায়ের দিকে গেল। শান্তিদেবী সেগুন কাঠের ভারী দরজার আড়ালে লুকিয়ে দাঁড়িয়েছিলেন। তার পাতলা হাতগুলো নিজের শাড়ির আঁচল শক্ত করে ধরেছিল। তার চোখ রাজেশের দিকে চিন্তা এবং আশঙ্কায় তাকিয়েছিল। তিনি জানতেন যে যখনই গাড়িটি চলে যাবে, যখন তার একমাত্র রক্ষক চলে যাবে, তখন নরকের দ্বার আবার তার জন্য খুলে যাবে। রাজেশ নিজের মায়ের কাছে গেল এবং যাবার আগে শেষবারের মতো তার ঠান্ডা হাতগুলো ধরল। সে নিজের মাকে বলতে চেয়েছিল, মা, আর কয়েকটা দিন সহ্য করে নাও, আমি তোমাকে বাঁচিয়ে নেব। কিন্তু সে শব্দগুলো উচ্চারণ করতে পারল না। সে কেবল নিজের মায়ের হাত শক্ত করে চেপে ধরল এবং নিজের দৃঢ় চোখের দৃষ্টি দিয়ে তাকে কিছুটা সাহস ও বিশ্বাস জোগাল। সে জোরে বলল, যাতে প্রিয়াও শুনতে পায়, মা, বাড়িতে নিজের স্বাস্থ্যের যত্ন নিও, আমি কয়েকদিনের মধ্যেই ফিরে আসব। প্রিয়া তোমার ভালো যত্ন নেবে। প্রিয়া তোমার যত্ন নেবে। এই বাক্যটি শুনে শান্তিদেবী একটু কেঁপে উঠলেন, কিন্তু তিনি তবুও হাসার এবং মাথা নাড়ার চেষ্টা করলেন যাতে তার ছেলে শান্তিতে যেতে পারে। রাজেশ ঘুরল এবং দ্রুত গাড়ির দিকে চলে গেল। তার ভয় ছিল যদি সে 1 সেকেন্ডও বেশি দেরি করে তবে সে নিজেকে সামলাতে পারবে না এবং এই পরিকল্পনা বাতিল করে দেবে। গাড়ির দরজা বন্ধ হল
এবং গাড়িটি ধীরে ধীরে এগিয়ে গেল। পেছনে এক জমকালো কিন্তু অত্যন্ত শীতল বেলা ফেলে গেল। রিয়ার ভিউ মিররের মাধ্যমে রাজেশ দেখল যে প্রিয়া ততক্ষণ হাত নাড়তে থাকল যতক্ষণ না গাড়িটি গাছপালা ঢাকা রাস্তার মোড়ে অদৃশ্য হয়ে গেল। আর যেমনটি সে অনুমান করেছিল, যেই মুহূর্তে গাড়িটি চোখের আড়াল হল, একজন কর্তব্যপরায়ণ পুত্রবধূর নাটক আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে গেল। ভিলার গেটে প্রিয়ার ঠোঁটের কোমল হাসি একটি নিভে যাওয়া প্রদীপের মতো দ্রুত উধাও হয়ে গেল। সে স্বস্তি এবং অবজ্ঞার এক দীর্ঘশ্বাস ফেলল। তার কাঁধ দুটো, যা একজন মার্জিত ও গুণী মহিলার অভিনয় করার জন্য টানটান ছিল, তা হঠাৎ ঢিলে হয়ে গেল এবং সেখানে এক উদ্ধত ও অহংকারী ভঙ্গি দেখা দিল। প্রিয়া শান্তিদেবীর দিকে ঘুরল, যিনি এখনও নিজের ছেলের গাড়ির দিকে এক উদাস দৃষ্টিতে তাকিয়েছিলেন। কি দেখছ? গাড়ি চলে গেছে। তুমি নিজের চোখ ফাটিয়ে ফেললেও তোমার আদরের ছেলে এখনই ফিরে আসবে না। প্রিয়ার গলার স্বর ছিল তীক্ষ্ণ এবং শীতল, যা আগের মিষ্টি গলার থেকে সম্পূর্ণ আলাদা ছিল। সে রাজেশের ঘরের চটিগুলোকে এক কোণে লাথি মেরে সরিয়ে দিল এবং নিজের শাশুড়ির দিকে তাকালো। তুমি ভাবছ ওর ফিরে আসায় তুমি আমার ওপর টেক্কা দিতে পারবে? স্বপ্ন দেখো না। এই বাড়ির মালকিন আমি। এই কদিন আমাকে ওকে খুশি করার জন্য নাটক করতে হয়েছে। আমি খুব ক্লান্ত হয়ে গেছি। এখন আসল রূপ দেখানোর সময়। শান্তিদেবী নিজের মাথা নিচু করে নিলেন। তার কাপা হাত দুটো একে অপরের সাথে জোর করা ছিল। তিনি জানতেন যে আসল দুঃস্বপ্ন এখন শুরু হতে চলেছে। প্রিয়া কাছে এলো এবং নিজের লাল রঙের নেল পলিশ মাখানো তর্জনীটি নিজের শাশুড়ির কোপালে রাখল এবং নিজের নিষ্ঠুর কথার ছন্দে জোরে চাপ দিতে লাগল। ভেতরে যাও, রান্নাঘরে বাসনের স্তূপ পরিষ্কার করো। তারপর প্রথম তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত পুরো সিঁড়িগুলো আমার জন্য পরিষ্কার করো। মনে লাগবে, নিজের হাত দিয়ে পরিষ্কার করবে। মপের ব্যবহার একদম করবে না। যদি এটা পরিষ্কার না হয় তবে দুপুরের খাবার পাবে না। অলসতা করার সাহস করো না। রাজেশ চলে গেছে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। এই বলে প্রিয়া ঘুরল এবং ঘরের ভেতর চলে গেল। সেই সাথে নিজের ঘনিষ্ঠ বন্ধুদের ফোন করার জন্য নিজের ফোন বের করল। তার গলার স্বর আবার চঞ্চল হয়ে উঠল। সে ডাকতে লাগল, হ্যালো মিতা, আমার স্বামী বিজনেস ট্রিপে গেছে কিছুদিনের জন্য। তোমরা সবাই এখনই এখানে এসো। উৎসব পালন করার সময় এসেছে। আমি খুব ভালো কিছু মদ কিনেছি। এসো আর জমিয়ে পার্টি করি। তাসের প্যাকেট আনতে ভুলো না। আজ আমাকে আমার টাকা ফেরত জিতে নিতে হবে। প্রিয়ার অট্ট হাসি বিশাল বসার ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। এটি সেই বৃদ্ধ মায়ের ক্লান্ত চোখ এবং ভারী পদশব্দকে চাপা দিয়ে দিচ্ছিল, যিনি নিঃশব্দে রান্নাঘরের দিকে যাচ্ছিলেন। প্রিয়ার বিন্দুমাত্র ধারণা ছিল না যে রাজেশকে নিয়ে যাওয়া গাড়িটি বিমানবন্দরের দিকে যায়নি, যেমনটা সে ভেবেছিল। 2 গলি দূরে গাড়িটি থেমে গিয়েছিল, একটি ছোট গলিতে ঢুকে পড়েছিল এবং রাজেশ চুপচাপ একটি সাধারণ কালো ভ্যানে গিয়ে বসেছিল। সে কোথাও যায়নি, সে এখানেই ছিল। এই নরকের ঠিক পাশেই একটি শিকারের প্রস্তুতি নিচ্ছিল, পরিবারের নামে প্রতারকদের শিকার। ভ্যানের ভেতর ল্যাপটপের স্ক্রিন জ্বলে উঠল এবং সেই ছোট ক্যামেরাগুলোর ছবি, যা সে বাড়িতে গোপনে লাগিয়েছিল, নগ্ন সত্যের প্রথম দৃশ্যগুলো প্রচার করতে লাগল। কালো ভ্যানটি রাজেশের বাড়ি থেকে 2 গলি দূরে একটি পুরনো বটগাছের ছায়ায় চুপচাপ দাঁড়িয়েছিল। বাইরে থেকে এটিকে একটি সাধারণ ডেলিভারি ভ্যান মনে হচ্ছিল, যাতে নজর কাড়ার মতো কিছুই ছিল না। কিন্তু সেই সংকীর্ণ ভ্যানের ভেতরে একটি ছোট কমান্ড সেন্টার ছিল, যাতে অত্যাধুনিক প্রযুক্তির সরঞ্জাম ছিল। রাজেশ সেখানে বসেছিল। তার পিঠ ঠান্ডা সিটে ঠেকানো ছিল। তার ধসা চোখগুলো ল্যাপটপের স্ক্রিনে আটকে ছিল, যেখান থেকে একটি হালকা নীল আলো বের হচ্ছিল। তার চারপাশে এক ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল, যা তার ভেতরে চলতে থাকা ঝড়ের সম্পূর্ণ বিপরীত ছিল। রাজেশ পেশাদার হেডফোন পরল। তার কাঁপতে থাকা আঙুলগুলো সেই ছোট ক্যামেরাগুলোর সিস্টেম সক্রিয় করার জন্য বোতাম টিপল, যা সে যাওয়ার আগে গোপনে লাগিয়েছিল। একটি বসার ঘরে সাজানো টেডি বিয়ারের ভেতর লুকানো ছিল। দ্বিতীয়টি তার মায়ের পুরনো কুর্তার বোতাম হিসাবে চতুরতার সাথে লুকানো হয়েছিল, এবং শেষটি রান্নাঘরের ক্যাবিনেটের একটি গোপন কোণে ছিল। ল্যাপটপের স্ক্রিন 3টি ফ্রেমে বিভক্ত হয়ে গেল, এবং যখন সিগন্যাল সফলভাবে সংযুক্ত হল, তখন তার বাড়ির জীবনের নগ্ন সত্য প্রতিটি খুঁটিনাটি সহ স্পষ্ট সামনে আসতে লাগল, এতটাই স্পষ্ট যে বুক ফেটে যায়। প্রধান স্ক্রিনে রাজেশের বসার ঘরটি একটি বিশৃঙ্খল ডান্স ফ্লোরের মতো মনে হচ্ছিল। রাজেশের যাওয়ার 1 ঘণ্টারও কম সময়ের মধ্যে প্রিয়া পরিবারের এই পবিত্র স্থানটিকে একটি ছোট জুয়ার আড্ডায় পরিণত করে দিয়েছিল। জোরে গান বাজছিল, যা হেডফোনের মাধ্যমে রাজেশের কানে আছড়ে পড়ছিল। 4 জন চটকাদার পোশাক পরা ভারী মেকআপ করা মহিলা
যাদের প্রিয়া নিজের সবচেয়ে ভালো বন্ধু বলতো, দামি ইতালীয় সোফায় পা ছড়িয়ে বসেছিল। সিগারেটের ধোঁয়া বাতাসে ভরেছিল। রাজেশের দামি মদের বোতলগুলো কোনো দয়া ছাড়াই খোলা হচ্ছিল এবং টেবিলের ওপর গড়িয়ে বেড়াচ্ছিল। প্রিয়া মাঝখানে বসেছিল, এক হাতে লাল মদের গ্লাস আর অন্য হাতে তাসের পাতা। তার মুখ মদ এবং এক তৃষ্ণার্ত জুয়ারির উত্তেজনায় লাল হয়েছিল। সে জোরে হাসল, এক বন্য এবং অভদ্র হাসি, যা সেই নম্র এবং গুণী মহিলা থেকে সম্পূর্ণ আলাদা ছিল, যার অভিনয় সে রাজেশের সামনে করত। কেমন লাগলো? আমি বলেছিলাম না, যখন আমার বুড়ো স্বামী বাইরে থাকে তখন এই বাড়ি আমার হয়। তোমরা নিশ্চিন্তে খেলো। যদি তোমরা হেরেও যাও তবে আমি তোমাদের টাকা দেব। পাশে বসা এক বন্ধু সিগারেটে লম্বা টান দিল, বাতাসে ধোঁয়া ছাড়ল এবং তারপর ঠোঁট উল্টে জিজ্ঞেস করল, তো তোমার কোটিপতি স্বামী কতদিনের জন্য গেছে? কি হবে যদি সে হঠাৎ ফিরে আসে? আমার মনে হয় সে একটু কঠোর। প্রিয়া তার ঠোঁট কুঁচকাল। তার গলার স্বরে অবজ্ঞা এবং তিক্ততা ভরা ছিল। কঠোর? ওই লোকটা? ও একটা টাকা কামানোর মেশিন ছাড়া আর কিছুই নয়। আমাকে শুধু কয়েকটা মিষ্টি কথা বলতে হয়, কয়েক ফোঁটা চোখের জল ফেলতে হয়, আর ও আমার ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলে। ও আমার খরচ করার জন্য টাকা কামাতে সিঙ্গাপুর গেছে। ও এত তাড়াতাড়ি ফিরে আসার মতো মূর্খ নয়। আর যদিও এসেও পড়ে, তবে আমার কাছে ওর সাথে মোকাবিলা করার উপায় আছে। সব পুরুষ মিষ্টি কথার কাঙাল হয়। আমি শুধু ওর কানে মধু ঢেলে দেব, আর সব ঠিক হয়ে যাবে। রাজেশ ভ্যানে বসেছিল। সে নিজের মুঠি এতটাই শক্ত করে চেপে ধরেছিল যে তার নখ তার চামড়ায় বসে গিয়েছিল এবং রক্ত বের হতে শুরু করেছিল। প্রিয়ার প্রতিটি শব্দ তার হৃদয়ে ছুরির মতো বিঁধছিল। তাহলে যে স্ত্রীকে সে ভালোবাসত, তার চোখে সে শুধু একজন মূর্খ ছিল, একটি প্রাণহীন টাকা কামানোর মেশিন যার সে সুযোগ নিতে পারত। এই প্রতারণা শুধু আবেগের ছিল না, এটি একটি মানুষের আত্মসম্মানকে গুঁড়িয়ে দেওয়া ছিল। সে নিজের গলা থেকে বের হতে যাওয়া গর্জন থামানোর জন্য দাঁত কিরমির করল এবং স্ক্রিনে চোখ গেড়ে রাখল। আরে, তোমার বুড়িটা কোথায়? ওকে এখানে সেবা করার জন্য ডাকো, নাস্তা শেষ হয়ে গেছে। অন্য এক বন্ধু সিঁড়ির দিকে ইশারা করে বলল। প্রিয়া অবজ্ঞার সাথে হাসল, নিজের মদের গ্লাস টেবিলের ওপর জোরে রাখল। সে রান্নাঘরের দিকে মুখ করে এক তীক্ষ্ণ বিঁধতে থাকা গলায় চিৎকার করে ডাকল, শান্তি, তুমি কোথায় মরলে? এখানে আরও ফল আর বরফ নিয়ে এসো, জলদি করো, নইলে আমি তোমার খাবার বন্ধ করে দেব। মায়ের কুর্তার বোতামে লাগানো ক্যামেরার মাধ্যমে রাজেশ একটি প্রবলভাবে কাঁপতে থাকা ছবি দেখল। তার মা রান্নাঘরে কাজ করছিলেন এবং ডাক শুনে চমকে উঠলেন। তিনি দ্রুত নিজের হাত নিজের শাড়িতে মুছলেন, আগে থেকে কাটা ফলের ট্রে তুলে নিলেন এবং কাঁপতে থাকা পায়ে বসার ঘরের দিকে এগিয়ে চললেন। ক্যামেরার কোণটি তার প্রতিটি টলমলে পদক্ষেপের সাথে ঝুঁকছিল, যা ক্যামেরা পরিধানকারীর চরম ভয় প্রকাশ করছিল। যেই মুহূর্তে শান্তিদেবী টেবিলের কাছে পৌঁছালেন, প্রিয়া তাকে চোখ রাঙিয়ে দেখল। তার দৃষ্টি এতটাই তীক্ষ্ণ ছিল যেন সে তাকে কাঁচাই চিবিয়ে খাবে। সে ফলের থালার দিকে ইশারা করে চিৎকার করল, তুমি এগুলো কিভাবে কেটেছ? আপেল কালো হয়ে গেছে, কমলালেবু থেতলে গেছে। তুমি কি আমার বন্ধুদের শুয়োরের ফেলে দেওয়া খাবার খাওয়ার পরিকল্পনা করছো? তুমি কিছুই ঠিকমতো করতে পারো না, আর এই বাড়িতে বিনে পয়সায় খাবার চাও? শান্তিদেবী মাথা নিচু করে নিলেন। তার কাঁপতে থাকা গলায় মিনতি ছিল, মা, আমাকে ক্ষমা করে দাও। ছুরিটা একটু ভোঁতা ছিল, আমি গিয়ে এগুলো আবার কেটে আনছি। প্রিয়া জোরে চিৎকার করে উঠল। সে উঠে দাঁড়াল এবং শান্তিদেবীর কাছে গেল। নিজের বন্ধুদের উপস্থিতি এবং তাদের হাসাহাসির মাঝেই প্রিয়া নিজের শাশুড়ির পায়ে সজোরে লাথি মারল। শান্তিদেবী যন্ত্রণায় চিৎকার করে উঠলেন এবং ঠান্ডা মেঝের ওপর হাঁটু গেড়ে পড়ে গেলেন। তার হাত থেকে ফলের ট্রে পড়ে গেল। আপেল আর কমলালেবুর টুকরো সব জায়গায় ছড়িয়ে পড়ল। প্রিয়ার বন্ধুরা এমনভাবে হাসল যেন তারা কোনো বিনোদনমূলক সার্কাস দেখছে। দেখলে তোমরা, ওকে খাওয়াতে খাবার আর টাকা নষ্ট হয়, কিন্তু ও অকেজো, ঘরও ঠিকমতো পরিষ্কার করতে পারে না, ফলও কাটতে পারে না। প্রিয়া কথা বলতে বলতে নিজের পা শান্তিদেবীর পাতলা হাতের ওপর রেখে দিল, যা নিজেকে সামলানোর জন্য মেঝের ওপর রাখা ছিল। রাজেশ স্তম্ভিত হয়ে গেল। তার চোখের জল বেরিয়ে এলো এবং তার তপ্ত গাল বেয়ে গড়িয়ে পড়ল। সে নিজের মাকে দেখল, সেই মা যিনি তাকে বড় করার জন্য প্রতিটি সবজি বিক্রি করেছিলেন, প্রতিটি প্লাস্টিকের বোতল কুড়িয়েছিলেন। এখন তাকে তারই পুত্রবধূ নির্মমভাবে পিষছিল। শান্তিদেবী নিজের হাত সরানোর সাহস পেলেন না। তিনি ব্যথা সহ্য করার জন্য নিজের ঠোঁট কামড়ে ধরলেন। চোখের জল নিঃশব্দে মেঝের ওপর পড়ছিল। চলো, ওকে ছেড়ে দাও প্রিয়া, ওকে একটা অ্যাস্ট্রে বানাও, মজা আসবে, এক দুষ্ট বন্ধু পরামর্শ দিল। প্রিয়া হাসল। এই অসুস্থ ধারণাটি তাকে উৎসাহিত করছে বলে মনে হচ্ছিল। সে চেয়ারে বসে পড়ল, নিজের লম্বা পা শান্তিদেবীর কাঁধের ওপর রেখে দিল, যিনি মেঝেতে হাঁটু গেড়ে বসেছিলেন। সে নিজের শাশুড়িকে একটি ফুটরেস্টের মতো ব্যবহার করল।
অবহেলার সাথে নিজের পা নাড়াল এবং সিগারেটের ধোঁয়া তার মুখের ওপর ছাড়ল। চুপচাপ বসে থাকো। যদি নড়েছ তবে আমি তোমাকে 3 দিন পর্যন্ত উপোস করিয়ে রাখব। তোমাকে আমার সেবা করার জন্য কৃতজ্ঞ হওয়া উচিত। আমার কারণেই তোমার ছেলের আজ এই অবস্থান, বুঝেছ? শান্তিদেবী ধোঁয়ায় কাশতে লাগলেন, কিন্তু তিনি একটি মূর্তির মতো চুপচাপ বসে থাকলেন। তার পাতলা কাঁধ কাঁপছিল। তার ভয় ছিল যে যদি তিনি প্রতিবাদ করেন তবে প্রিয়া রাজেশকে ফোন করে বিরক্ত করবে, রাজেশকে ছেড়ে চলে যাবে, আর তার ছেলে দুঃখী হবে। একজন মায়ের অন্ধ এবং মহান আত্মত্যাগ ক্যামেরার লেন্সের মাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছিল, যা সেই প্রতারক পুত্রবধূর নিষ্ঠুরতাকে আরও বেশি ফুটিয়ে তুলছিল। রাজেশ আর বরদাস্ত করতে পারল না। সে নিজের হেডফোন টেনে সিটের ওপর জোরে ছুঁড়ে মারল। প্লাস্টিক ভাঙার শুকনো আওয়াজ হল। সে ভ্যান থেকে বাইরে বেরিয়ে আসতে চাইল, সরাসরি বাড়িতে ছুটে যেতে চাইল, সেই দুষ্ট মহিলাকে ছিঁড়ে ফেলতে চাইল এবং সেই সব বন্ধুদের বাড়ি থেকে বের করে দিতে চাইল। তার হাত গাড়ির দরজার হ্যান্ডেলে ছিল, কিন্তু একজন ব্যবসায়ীর যুক্তি তাকে শেষ মুহূর্তে থামিয়ে দিল। না, এখন নয়। রাজেশ নিজেকে জাগিয়ে তোলার জন্য নিজের গালে চড় মারল। যদি সে এখনই ফিরে যায় তবে প্রিয়া সবকিছু অস্বীকার করবে। সে আবার কাঁদবে, আবার নিজেকে শিকার হিসেবে প্রমাণ করার নাটক করবে, বলবে যে শান্তিদেবী নিজেই পড়ে গেছেন, অথবা সে শুধু মজা করছিল। রাজেশের এর চেয়েও বেশি কিছু প্রয়োজন ছিল। তার আইন এবং পুরো পরিবারের সামনে একটি অকাট্য প্রমাণ দরকার ছিল। তাকে শারীরিক শোষণ থেকে শুরু করে মানসিক অপমান পর্যন্ত পুরো প্রক্রিয়াটি রেকর্ড করতে হতো। তাকে প্রিয়াকে নিজের হাতে নিজের মুখোশ পুরোপুরি খুলে ফেলার সুযোগ দিতে হতো, যাতে যখন সে শাস্তি দেয় তখন তার কাছে ফিরে আসার বা অজুহাত দেওয়ার কোনো পথ না থাকে। রাজেশ একটি গভীর শ্বাস নিল। নিজের বুকে প্রচণ্ডভাবে ধকপক করতে থাকা হৃদয়কে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। সে হেডফোন তুলল, সেটি আবার পড়ল এবং নিজের প্রচণ্ড ঘৃণায় লাল হয়ে থাকা চোখ দিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকল। সে নিজের ফোন বের করল এবং সেটিকে ক্লাউড স্টোরেজ সিস্টেমের সাথে যুক্ত করল, এটি নিশ্চিত করে এই ভয়ঙ্কর ভিডিওর প্রতিটি সেকেন্ড যেন সুরক্ষিতভাবে ব্যাকআপ হয়ে থাকে। স্ক্রিনে অনৈতিক পার্টি চলছিল। শান্তিদেবীকে লাঞ্ছিত করার পর প্রিয়া তাকে মদ এবং ছড়িয়ে থাকা খাবার পরিষ্কার করতে বাধ্য করল। সে তাস খেলতে খেলতে উচ্চস্বরে চিৎকার করে বলছিল, আমি সত্যি বলছি, আমি শুধু অপেক্ষা করছি কবে রাজেশ এই ভিলা আমার নামে লিখে দেবে, আর তারপর আমি এই বুড়িকে সাথে সাথে বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলব। একসাথে থাকলে চোখে লাগে, ও একটা ঝিঁয়ের যোগ্য নয়। ওই বাক্যটি এই বিয়ের কফিনের শেষ পেরেক ছিল। রাজেশ এক তিক্ত কিন্তু বিপজ্জনক হাসির সাথে নিজের ঠোঁট কুঁচকাল। সে যা চেয়েছিল তা পেয়ে গিয়েছিল, একজন প্রতারকের স্বীকারোক্তি আর একজন বৃদ্ধ মানুষের সাথে দুর্ব্যবহারের কাজ। সবকিছু এখন তার হাতের মুঠোয় ছিল। বাইরে অন্ধকার ধীরে ধীরে ঘনিয়ে আসছিল, ভ্যান এবং বিলাসবহুল ভিলাকে ঢেকে দিচ্ছিল, কিন্তু রাজেশের হৃদয়ে ন্যায় বিচারের আগুন আগের চেয়েও বেশি জোরে জ্বলছিল। সে জানত তাকে এরপর কি করতে হবে। আজ রাতে যখন রাক্ষসগুলো নেশায় চুর হয়ে ঘুমিয়ে পড়বে, সে ফিরে আসবে, একজন স্বামী হিসেবে নয় বরং ন্যায় বিচারের ছায়া হিসেবে। খেলা এখন সত্যি শুরু হতে চলেছিল। রাজেশের ঘড়িতে ঠিক রাত 2টো বাজছিল। চারপাশের পরিবেশ এতটাই শান্ত ছিল যে ভয় লাগছিল। কেবল ঝোপঝাড়ে ঝিঝি পোকার আওয়াজ এবং গাড়ির জানালার কাঁচ দিয়ে হালকা হাওয়ার শীষ শোনা যাচ্ছিল। অনেক ঘণ্টা সেই সংকীর্ণ ভ্যানে বসে নিজের স্ত্রীর অনৈতিক এবং নিষ্ঠুর নাটক কম্পিউটার স্ক্রিনে দেখার পর রাজেশের শরীর অবশ মনে হচ্ছিল, কিন্তু তার মস্তিষ্ক ভয়ঙ্করভাবে সতর্ক ছিল। শুরুর দিকের ব্যথা এবং রাগ এখন শান্ত হয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক প্রাণঘাতী শীতলতা দখল করে নিয়েছিল, যেন কোনো শিকারী তার শেষ আঘাত করার প্রস্তুতি নিচ্ছিল। সে কম্পিউটার বন্ধ করল, নিজের বেসবল ক্যাপটি নিচে নামিয়ে নিজের অর্ধেক মুখ ঢেকে নিল এবং তারপর ধীরে ধীরে গাড়ির দরজা খুলে ঘন অন্ধকারে বিলীন হয়ে গেল। রাজেশ প্রধান দরজা দিয়ে ভেতরে ঢোকেনি। সে এই বাড়ির নিরাপত্তা ব্যবস্থা খুব ভালো করে জানত, কারণ সে এটি নিজেই ডিজাইন করেছিল। সে পেছনের দিকে গেল, ভবনের একটি অন্ধকার কোণে বেড়া বেয়ে উপরে উঠে গেল, যেখানে ঘন বোগেনভ্যালিয়া গাছ ছিল। তার পা একটি বিড়ালের মতো নিঃশব্দে মেঝের ওপর পড়ল। রাজেশ নিজের পকেট থেকে একটি অতিরিক্ত চাবি বের করল, যা সে সবসময় একটি টবের নিচে লুকিয়ে রাখত, এবং সেটি রান্নাঘরের পেছনের দরজার তালায় ঢুকিয়ে দিল। একটি শুকনো ক্লিক শব্দ হল, দরজা খুলে গেল এবং সে নিজের বাড়িতে ফিরে এলো, যা এখন একটি রাক্ষসের গুহার মতো মনে হচ্ছিল। বসার ঘরে ঢুকতেই রাজেশের চোখের সামনে যে প্রথম দৃষ্টিটি এলো তা একটি এলোমেলো যুদ্ধক্ষেত্রের মতো ছিল। বিদেশি মদের খালি বোতল মেঝেতে গড়িয়ে বেড়াচ্ছিল, সিগারেটের ছাই কাঁচের টেবিলের ওপর ছড়িয়েছিল এবং বাতাসের টক মদের তীব্র গন্ধ তাকে অসুস্থ করে দিল। সোফার উপর লাল মদের কিছু দাগ শুকনো রক্তের মতো মনে হচ্ছিল।
রাজেশ সেই আবর্জনার স্তূপের মধ্য দিয়ে এগিয়ে গেল। তার চোখ সেই নোংরার উপর থামল না, বরং সরাসরি উপরের দিকে গেল, যেখানে প্রিয়া এক অনৈতিক রাতের পর গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সে বেডরুমের দরজার দিকে একটি ঘৃণাভরা দৃষ্টি দিল, কিন্তু তারপর সে ঘুরে গেল। আজ রাতে তার লক্ষ্য সেই প্রতারক ছিল না, বরং সেই শিকার ছিল যে এই বাড়িতে বন্দী ছিল। রাজেশ পা টিপে টিপে সেই ছোট ঘরটির দিকে এগিয়ে গেল, যা সিঁড়ির নিচে অবস্থিত ছিল এবং যাকে মূলত ছোটখাটো জিনিসের স্টোর রুম হিসাবে ডিজাইন করা হয়েছিল। স্টোর রুমের দরজায় কোনো ভালো হাতল ছিল না। রাজেশ ধীরে ধীরে দরজা ঠেলল এবং ভেতরে ঢুকে পড়ল। একটি গরম এবং গুমোট হাওয়া সরাসরি তার মুখে লাগল, সাথে স্যাঁতসেঁতে ভাব এবং কীটনাশকের তীব্র গন্ধও ছিল। এই ঘরে কোনো জানালা ছিল না, কোনো এয়ার কন্ডিশনার ছিল না, কেবল একটি ছোট পুরনো পাখা ছিল যা ধীরে ধীরে ঘুরছিল এবং একটি ক্লান্তিকর ঘর ঘর শব্দ করছিল। উপরে একটি ছোট ভেন্টিলেশন শ্যাফট থেকে আসা হলুদ স্ট্রিট লাইটের আলোয় রাজেশ তার মাকে দেখল। শান্তি দেবী একটি ভাঙা বাঁশের চাটাইয়ের উপর কুঁকড়ে শুয়েছিলেন। নিচে একটি পাতলা ছেঁড়া গদি পাতা ছিল। তার কাছে কোনো কম্বল ছিল না, কেবল একটি পুরনো কোট তার পেটের উপর অবহেলার সাথে ঢাকা ছিল। তার শোয়ার ভঙ্গি একটি শিশুর মতো কুঁকড়ে থাকা ছিল, যে নিজের রক্ষা করছে। দুই হাত শক্ত করে নিজের বুকের সাথে লেপ্টেছিল। এই দৃশ্য দেখে সেই যুবক কোটিপতির হৃদয় যেন কেউ নিংড়ে নিল, শত শত টুকরো হয়ে ভেঙে গেল। সে এই কোটি টাকার সাম্রাজ্য কিসের জন্য বানিয়েছিল? সে এত টাকা কিসের জন্য কামিয়েছিল, যখন তার মাকে এই গরম স্টোর রুমে একটি পশুর মতো থাকতে হচ্ছিল, অথচ তার স্ত্রী ওপরে আরামদায়ক গদি আর কম্বলে ঘুমোচ্ছিল? রাজেশ নিজের মায়ের পাশে হাঁটু গেড়ে বসে পড়ল। তার চোখের জল আবার গরম আর নোনতা হয়ে বয়ে চলল। সে নিজের মায়ের চুলে হাত বুলানোর জন্য হাত বাড়াল, কিন্তু তার হাত হাওয়াতেই থেমে গেল, কারণ তার ভয় ছিল যে সে তাকে জাগিয়ে দেবে আর তাকে ভয় পাইয়ে দেবে। কিন্তু হয়তো মায়ের ষষ্ঠ ইন্দ্রিয় তাকে বলে দিল, অথবা রাজেশের হাঁটু গেড়ে বসার খুব ধীর শব্দে শান্তিদেবী ধীরে ধীরে পাশ ফিরলেন। তিনি নিজের চোখ খুললেন এবং তার প্রথম প্রতিক্রিয়া এটি ছিল না যে কে এসেছে, বরং তিনি কুঁকড়ে গেলেন। দুই হাত একটি স্বাভাবিক প্রতিক্রিয়ায় নিজের মাথা ঢাকার জন্য ওপরে তুললেন, যেমন কোনো ব্যক্তি করে যাকে নিয়মিত মারা হয়। আমি এখনই উঠছি, আমাকে মেরো না, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। তার গলার স্বর একটি দুঃস্বপ্ন ভরা ঘুমের বিড়বিড়ানিতে বদলে গেল। ওই বাক্যটি রাজেশের বুকে একটি ছুরির মতো বিঁধে গেল। সে আর নিজেকে সামলাতে পারল না। সে নিজের মাকে জড়িয়ে ধরল এবং সেই কাঁপতে থাকা পাতলা হাতগুলো শক্ত করে ধরে নিল। মা, এটা আমি, রাজেশ, আপনার ছেলে। শান্তিদেবী স্তব্ধ হয়ে গেলেন। তিনি অনবরত নিজের চোখের পলক ফেললেন এবং ঝাপসা অন্ধকারে নিজেকে সামলানোর চেষ্টা করলেন। যখন তিনি নিজের ছেলের পরিচিত ওম ও বুঝে আসা গলার স্বর চিনতে পারলেন, তখন তিনি ধীরে ধীরে নিজের হাত নিচে নামালেন। কিন্তু সাথে সাথে ভয় আবার জেগে বসল। তিনি ঘাবড়ে গিয়ে রাজেশকে ঠেলে দিলেন এবং তার চোখ দরজার দিকে তাকাতে লাগল, যেন তার ভয় ছিল যে প্রিয়া হঠাৎ চলে আসবে। রাজেশ, তুমি এই সময়ে কেন ফিরে এলে? তুমি তো সিঙ্গাপুর গিয়েছিলে। তোমার স্ত্রী প্রিয়া কি জানে যে তুমি ফিরে এসেছ? তুমি যাও, জলদি যাও, ও দেখার আগেই চলে যাও। রাজেশ নিজের মায়ের কাঁধ শক্ত করে ধরে নিল এবং তার চোখের দিকে সরাসরি তাকাল। তার গলার স্বর দৃঢ়, কিন্তু যন্ত্রণায় ভরা ছিল। মা, আমি কোথাও যাইনি। আমি সবকিছু জানতে পেরেছি। আমি সেই সবকিছু দেখেছি যা ও আপনার সাথে করেছে। শান্তিদেবী থমকে গেলেন। তার ঠোঁট শক্ত হয়ে বন্ধ হয়ে গেল। তারপর তিনি মাথা নাড়ার চেষ্টা করলেন এবং সত্য লুকানোর জন্য একটি করুণ হাসলেন। তুমি কি বলছো? তোমার স্ত্রী খুব ভালো। মায়ের এখানে শুতে ভালো লাগে, কারণ এটা ঠান্ডা। ওপরে এয়ার কন্ডিশনারে আমার জয়েন্টে ব্যথা হয়। তোমার স্ত্রীর ব্যাপারে ভুল ভেবো না, বেচারি। মা, আমার সাথে আর মিথ্যে বলবেন না, রাজেশ চিৎকার করে উঠল। কিন্তু তারপর তার গলার স্বর নিচু এবং ভারী হয়ে গেল। আমি ক্যামেরা লাগিয়েছিলাম। আমি দেখেছি যে ও আপনাকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। আমি দেখেছি যে ও আপনার মুখে জল ছুঁড়ে মেরেছে। আমি দেখেছি যে ও নিজের বন্ধুদের ডেকে আপনার অপমান করেছে। কেন? আপনি আমাকে কেন বলেননি? আপনি এতদিন সেই প্রতারকের নির্যাতন কেন সহ্য করলেন? ক্যামেরা শব্দটি শুনে শান্তিদেবীর শেষ রক্ষার দেওয়াল ভেঙে পড়ল। তিনি ডুকরে কেঁদে উঠলেন। এতদিনের জমে থাকা কান্না সেই ছোট ঘরে ফেটে পড়ল। তিনি নিজের মাথা নিজের ছেলের কাঁধে রাখলেন। তার পাতলা শরীর প্রতিটি কান্নার সাথে কাঁপছিল।
আমার ভয় ছিল যে তুমি দুঃখ পাবে। আমার ভয় ছিল যে তোমার স্ত্রী তোমাকে ছেড়ে চলে যাবে আর তুমি একজন ডিভোর্সি লোক হিসেবে পরিচিত হবে। আমাদের পরিবার আগে গরিব ছিল, এখন তুমি একজন সফল কোটিপতি। আমি চাইনি যে এই গ্রামের এক বুড়ির জন্য সমাজে তোমার সব সম্মান চলে যাক। ও আমাকে হুমকি দিয়েছিল। ও বলেছিল যে যদি আমি তোমাকে বলি তবে ও তোমার কোম্পানিকে দেউলিয়া করে দেবে। ও তোমাকে সবকিছু হারিয়ে ফেলতে বাধ্য করবে। আমি তো শুধু চেয়েছিলাম যে তুমি শান্তিতে থাকো রাজেশ। মায়ের প্রতিটি স্বীকারোক্তি রাজেশের হৃদয়ে ফুটন্ত জলের মতো পড়ছিল। তাহলে তার মায়ের নীরবতা দুর্বলতা ছিল না, বরং একটি মহান আত্মত্যাগ ছিল। তিনি নিজের ছেলের জন্য একটি মিথ্যে খুশির মুখোশ বজায় রাখার জন্য নিজের আত্মসম্মানকে গুঁড়িয়ে দিতে রাজি হয়েছিলেন। তার ভয় ছিল যে ছেলে নিজের কেরিয়ার হারিয়ে ফেলবে, নিজের সম্মান হারাবে, এটা না জেনেই যে ছেলের কাছে তার মাই ছিলেন সবচেয়ে দামি সম্পত্তি এবং সবচেয়ে বড় সম্মান। সেই চতুর প্রতারক প্রিয়া একজন বৃদ্ধ মহিলার মানসতাত্ত্বিক দুর্বলতার ওপর আঘাত করেছিল। নিজের ছেলের প্রতি মায়ের অগাধ ভালোবাসার সুযোগ নিয়ে সে তাকে হেনস্থা এবং নির্যাতন করেছিল। রাজেশ নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরল এবং তার পাতলা হাড়ের মতো পিঠ চাপড়ে দিল। সে দাঁত কিড়মিড় করল এবং মনে মনে শপথ নিল যে সে প্রিয়াকে নিজের মায়ের এই চোখের জলের 1000 গুণ দাম চোকাবে। মা, আমার কথা শুনুন। রাজেশ নিজের মাকে ছাড়ল এবং তার চোখের জলে ভেজা মুখটি ওপরে তুলল। অপমানের চোখের জল মুছে দিল। আমাকে ক্ষমা করুন যে আমি এতটাই অসতর্ক ছিলাম যে আপনাকে কষ্ট সহ্য করতে হলো। কিন্তু এই মুহূর্ত থেকে সবকিছু আলাদা হবে। আমার ওই মিথ্যে সম্মানের দরকার নেই যদি সেটি আপনার রক্ত আর চোখের জলের বিনিময়ে পেতে হয়। আমি আপনার জন্য ন্যায় বিচার ফিরিয়ে আনব, কিন্তু আমার আপনার একটি সাহায্য লাগবে। রাজেশ নিজের পকেট থেকে হাত বের করল। একটি ছোট ডিজিটাল ভয়েস রেকর্ডার বের করল, যা একটি কালো বুড়ো আঙুলের আকৃতির ছিল। সে সেটি নিজের মায়ের খসখসে হাতের তালুতে রাখল এবং তার আঙুলগুলো বন্ধ করে দিল। কাল আমি এখনো বাইরে আছি এমন নাটক করব। ও নিশ্চিতভাবেই আপনাকে হুমকি দেওয়া চালিয়ে যাবে। হয়তো কাল রাতের পার্টির প্রস্তুতির জন্য আপনাকে আরও অপমানজনক কাজ করতে বাধ্য করবে। আপনি শুধু সেটাই করবেন যা ও বলে। ব্যথা থেকে বাঁচার জন্য প্রতিবাদ করবেন না, কিন্তু আপনি চুপচাপ এই মেশিনটি চালু করে দেবেন। এটি নিজের শাড়ির ভেতর লুকিয়ে রাখবেন। যখনই ও কাছে আসবে আমাকে ওর হুমকিগুলো রেকর্ড করতে হবে। ওর সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের স্বীকারোক্তি রেকর্ড করতে হবে। আপনি কি এটা করতে পারবেন? শান্তিদেবী নিজের হাতে থাকা ছোট রেকর্ডারটির দিকে তাকালেন। তারপর নিজের ছেলের দৃঢ় সংকল্পে জ্বলে ওঠা চোখের দিকে তাকালেন। তিনি বুঝতে পারলেন যে তার ধৈর্যের সীমা এসে গেছে এবং তার ছেলে এখন আর সেই ছোট ছেলেটি নেই যাকে তার সুরক্ষার প্রয়োজন। সে একটি মজবুত দেবদারু গাছির মতো হয়ে গিয়েছিল, যার উপর তিনি ভরসা করতে পারতেন। তিনি দৃঢ়ভাবে মাথা নাড়লেন। তার চোখে আশার একটি ক্ষীণ আলো দেখা দিল। আমি এটা করতে পারব, আমি এটা করব, তোমার জন্য আমি সব করতে পারি। রাজেশ তার মায়ের কপালে চুমু খেল, একটি চুমু যাতে ভালোবাসা এবং একটি দেরি করে আসা ক্ষমা উভয়ে মিশেছিল। মা, শুধু আর একটা দিন সহ্য করে নিন। কাল রাতে অ্যানিভার্সারি পার্টিতে আমি সারা দুনিয়াকে এই কর্তব্যপরায়ণ পুত্রবধূর আসল চেহারা দেখাব। আমি ওকে সব সময়ের জন্য আমাদের জীবন থেকে বের করে দেব। সকাল হতে শুরু করেছিল। পাশের আবাসিক এলাকা থেকে মোরগের ডাক দূরে শোনা যাচ্ছিল। রাজেশ জানত যে সে আর বেশিক্ষণ থাকতে পারবে না। সে তার মাকে শুয়ে পড়তে সাহায্য করল, তার ওপর কোটটি আবার চাপা দিয়ে দিল এবং উঠে দাঁড়াল। স্টোররুমের দরজা দিয়ে বেরোনোর আগে রাজেশ আরও একবার তার মায়ের দিকে তাকাল। এই জরাজীর্ণ ঘরে নিজের মায়ের ছবি নিজের মনে গেঁথে নিল, যাতে তার ঘৃণার আগুন জ্বলতে থাকে। সে নিঃশব্দে সেই পথেই বাড়ি থেকে বেরিয়ে গেল। দরজা সাবধানে বন্ধ করে দিল, যেন কেউ কোনোদিন ভেতরে আসেনি। সেই কোটিপতির ছায়া ঠান্ডা ভোরের কুয়াশায় মিলিয়ে গেল। ভিলার ভেতরে প্রিয়া তখনও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল এবং সেই বিশাল সম্পত্তির স্বপ্ন দেখছিল, যা খুব শীঘ্রই তার হাতে আসতে চলেছিল। সে এই ব্যাপারে সম্পূর্ণ বেখবর ছিল যে ভাগ্যের ফাঁস তার গলায় এঁটে বসেছে। একটি নতুন দিন শুরু হল। ন্যায় বিচারের দিনটি খুব কাছে এগিয়ে আসছিল। গ্রীষ্মের দুপুরের প্রখর রোদে পুরনো বটগাছের ডালপালা চুঁইয়ে কোটিপতির ভিলার ইটের আঙিনায় ছোপ ছোপ আলো পড়ছিল। আগের রাতের ভয়ঙ্কর অনৈতিক পার্টির পর
ঘরের ভেতরের পরিবেশ শান্ত মনে হচ্ছিল। প্রিয়ার বন্ধুরা সাত সকালে চলে গিয়েছিল এবং পেছনে একটি যুদ্ধক্ষেত্র ফেলে গিয়েছিল, যা শান্তিদেবীকে ঘণ্টার পর ঘণ্টা পরিষ্কার করতে হয়েছিল। প্রিয়া বসার ঘরে চিতার চামড়ার নকশা করা সোফায় শুয়েছিল, 24 ক্যারেট সোনার ফেস মাস্ক লাগিয়ে, কানে হেডফোন গুজে শাস্ত্রীয় সঙ্গীত শুনছিল, একটি প্রকৃত রানীর জীবন উপভোগ করছিল। এই সময় তার মাথায় কেবল এই পরিকল্পনাই ছিল যে সে তার স্বামীর বিশাল অর্থ কিভাবে খরচ করবে এবং তার শাশুড়ি, যিনি একটি বোঝা ছিলেন, তাকে বাড়ি থেকে কিভাবে বের করবে। হঠাৎ গেটের সামনে 3টি লম্বা এবং জোরালো গাড়ির হর্নের শব্দ দুপুরে নিস্তব্ধতা ভেঙে দিল। প্রিয়া চমকে উঠল। সে নিজের মুখ থেকে দামি ফেস মাস্কটি সরিয়ে ফেলল। সে দ্রুত জানালার দিকে দৌড়ে গেল এবং বাইরে উকি দিল। রাজেশের পরিচিত লাক্সারি গাড়িটি আঙিনায় ঢুকছিল। প্রিয়া ঘাবড়ে গেল, তার বুক ধকধক করতে লাগল। রাজেশের বলা সূচি অনুযায়ী তাকে অন্তত 3 বা 4 দিন সিঙ্গাপুরে থাকার কথা ছিল। সে একদিনের একটু বেশি সময়ের মধ্যে কেন ফিরে এলো? কিছু কি গণ্ডগোল হয়েছে, নাকি সে কিছু জানতে পেরেছে? প্রিয়া দ্রুত নিজের পোশাক ঠিক করল, চুল গোছালো এবং তারপর রান্নাঘরের দিকে দৌড়াল, যেখানে শান্তিদেবী বাসন ধুচ্ছিলেন। সে চিৎকার করে বলল, রাজেশ ফিরে এসেছে, তুমি নিজের আচরণ ঠিক রাখবে, মনে রাখবে খুশি দেখাবে, মরামুখ করবে না, জলদি করো। শান্তিদেবী নিজের ছেলের ফেরার খবর শুনলেন। তার চোখে খুশির এক ঝলক দেখা দিল, কিন্তু তিনি দ্রুত সেটি আড়াল করে ফেললেন। তার হাত নিঃশব্দে তার কুর্তার পকেটে গেল, যেখানে সেই ছোট ভয়েস রেকর্ডারটি ছিল যা রাজেশ তাকে আগের রাতে দিয়েছিল। তিনি একটি গভীর শ্বাস নিলেন এবং এই শেষ নাটকের জন্য নিজেকে প্রস্তুত করলেন। প্রধান দরজা খুলে গেল। রাজেশ ভেতরে এলো, ক্লান্ত বা চিন্তিত মুখ নিয়ে নয়, বরং একটি উজ্জ্বল এবং অত্যন্ত উৎসাহিত ভঙ্গিতে। সে নিজের 2 হাত প্রসারিত করল। তার ঠোঁটে একটি উজ্জ্বল হাসি ছিল। এই মুহূর্তে তাকে একজন বিলিয়নিয়ারের মতো মনে হচ্ছিল, যে খ্যাতির শিখরে দাঁড়িয়ে আছে। প্রিয়তমা স্ত্রী, আমি ফিরে এসেছি। প্রিয়া বিস্ময়ে নিজের চোখের পলক ফেলল এবং তারপর সাথে সাথে এক আদর্শ স্ত্রীর রূপে ফিরে গেল। সে দৌড়ে রাজেশের বাহুবন্ধী হল। তার গলার স্বরে ঢং ছিল, ও ঈশ্বর, তুমি তো আমাকে ভয়েই পাইয়ে দিয়েছিলে। তুমি বলেছিলে যে তুমি কিছুদিনের জন্য যাচ্ছ। এত তাড়াতাড়ি কেন ফিরে এলে? আমি তো তোমার যাত্রার কষ্টের কথা ভেবেই চিন্তায় ছিলাম। রাজেশ নিজের স্ত্রীর কোমর ধরে তাকে তুলে একবার ঘুরিয়ে নিল। তার অট্ট হাসি সারা ঘরে প্রতিধ্বনিত হল। আমি তোমাকে আর মাকে সুখবর দেওয়ার জন্য জলদি ফিরে এসেছি। $50 মিলিয়ন ডিলটি আজ সকালে অনলাইন মিটিংয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। সিঙ্গাপুরের পার্টনাররা আমার প্রোফাইলে এতটাই মুগ্ধ হয়েছে যে তাদের সশরীরে দেখা করার প্রয়োজন মনেই হয়নি। আমি কোম্পানিকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছি। $50 মিলিয়ন কথা শুনে প্রিয়ার চোখ গাড়ির হেডলাইটের মতো জ্বলে উঠল। লোভ তার চোখে এতটাই স্পষ্ট ছিল যে সেটি লুকানো অসম্ভব ছিল। সে নিজের স্বামীর গলা শক্ত করে জড়িয়ে ধরল এবং তার গালে অনেকগুলো চুমু খেল। আমার স্বামী খুব প্রতিভাবান। আমি জানতাম আমার স্বামী নাম্বার 1, একজন বিজনেস জিনিয়াস। রাজেশ প্রিয়াকে নিচে নামালো এবং তার কানের কাছে ফিসফিস করে বলল। তার গলার স্বরে রহস্য আর প্রতিশ্রুতি মাখানো ছিল, এটুকুই শেষ নয়, এবারের এই বড় সাফল্যের সাথে আমি তোমাকে দেওয়া আমার কথা রাখতে চাই। আজ রাতে আমি আমাদের বাড়িতে একটি জাঁকজমকপূর্ণ পার্টির আয়োজন করব। এটি সাফল্যের উৎসব এবং আমাদের বিবাহবার্ষিকী উভয়েরই উদযাপন হবে। আমি সব বড় ব্যবসায়িক অংশীদার, মিডিয়া এবং 2 পক্ষের আত্মীয়দের আমন্ত্রণ জানাব। প্রিয়া খুব খুশি হল, কিন্তু তবু লাজুক হওয়ার ভান করল। এত তাড়াতাড়ি কেন প্রিয়? আমার ভয় হচ্ছে আমি হয়তো সময় মতো সব গুছিয়ে উঠতে পারব না। রাজেশ মাথা নাড়াল, প্রিয়ার হাত ধরল এবং তার লম্বা সাজানো আঙুলগুলোতে হাত বোলাল। তোমাকে চিন্তা করার দরকার নেই, আমি শহরের সবচেয়ে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসকে ডেকে নিয়েছি। তারা শীঘ্রই সাজসজ্জা এবং খাবারের ব্যবস্থা করতে চলে আসবে। তোমার কাজ হলো স্পাতে যাওয়া, চুল সেট করা এবং আজ রাতে উজ্জ্বল দেখানোর জন্য সুন্দর করে তৈরি হওয়া। আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা। রাজেশ এক মুহূর্ত থামল, নিজের স্ত্রীর চোখের দিকে গভীরভাবে তাকাল। আজ রাতে সবার সামনে আমি আনুষ্ঠানিকভাবে তোমাকে তোমার বিবাহবার্ষিকীর উপহার দেওয়ার ঘোষণা করব। কি উপহার রাজেশ? প্রিয়া উৎসুকভাবে জিজ্ঞেস করল। তার হৃৎপিণ্ড যেন বুক ফেটে বেরিয়ে আসবে। রাজেশ হাসল, একটি হাসি যাতে এক মিষ্টি অথচ প্রাণঘাতী জাল ছিল। আমি এই ভিলার পুরো মালিকানা
এবং কোম্পানির 20% শেয়ার তোমার নামে করে দেব। আমি চাই সারা দুনিয়া জানুক যে বিলিয়নিয়ার রাজেশের সাফল্যের পেছনে সব সময় তার বিশ্বস্ত এবং কর্তব্যপরায়ণ স্ত্রীর হাত ছিল। প্রিয়া এটা শোনা মাত্রই যেন তার ওপর বিদ্যুৎ চমকে উঠল, কিন্তু এই বিদ্যুৎ যেন সোনার খনির ওপর পড়ল। সে কয়েক সেকেন্ডের জন্য পরম সুখে স্তব্ধ হয়ে গেল। এই ভিলার দাম ছিল কোটি কোটি টাকা, সাথে কোম্পানির শেয়ার। সে এক প্রকৃত রানী হতে চলেছিল। সম্পত্তি হাতিয়ে নেওয়ার তার দীর্ঘদিনের পরিকল্পনা হঠাৎ এত সহজে সত্যি হয়ে গেল। প্রিয়া খুশিতে চিৎকার করে রাজেশকে জড়িয়ে ধরল। তুমি তুমি সত্যি বলছো? তুমি আমার সাথে মজা করছো না তো? এক ভদ্রলোকের কথা। আমার উকিল আগে থেকেই কাগজপত্র তৈরি করছে। সে আজ রাতে সেগুলো নিয়ে আসবে, যাতে আমরা মঞ্চেই স্বাক্ষর করতে পারি, রাজেশ দৃঢ়তার সাথে বলল। প্রিয়া রাজেশকে ছাড়ল। তার মুখ বিজয়ের আভায় উজ্জ্বল হয়ে উঠেছিল। সে রান্নাঘরের দরজায় লুকিয়ে দাঁড়িয়ে থাকা শান্তিদেবীর দিকে তাকালো। তার চোখে ছিল নিষ্ঠুর অবজ্ঞা। প্রিয়ার মনে এই বোঝাস্বরূপ শাশুড়ির ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল। যেই মুহূর্তে সে বাড়ির মালিকানার কাগজপত্র হাতে পাবে, ঠিক তার পরের সকালেই এই বুড়িকে রাস্তায় অথবা কোনো সবথেকে খারাপ বৃদ্ধাশ্রমে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। ঠিক আছে, তুমি ওপরে গিয়ে জামাকাপড় পাল্টে আরাম করো। আমি চাকরদের পার্টি আয়োজকদের স্বাগত জানানোর নির্দেশ দিচ্ছি। প্রিয়া রাজেশকে তাড়া দিল। নিজের বন্ধুদের ফোন করে দেমাক দেখানোর জন্য এবং নিজের শত্রুকে শেষবারের মতো ভয় দেখানোর জন্য তার নির্জনতা দরকার ছিল। রাজেশ মাথা নাড়াল। নিজের স্ত্রীর কপালে ধীরে একটি চুমু খেল এবং সিঁড়ি দিয়ে ওপরে চলে গেল। কিন্তু যখন সে ঘুরল, তার ঠোঁটের হাসি গায়েব হয়ে গেল। তার জায়গায় ছিল বরফ শীতল চোখ। সে জানত যে মাছ বড়শিতে ধারা দিয়েছে এবং খুব গভীরভাবে লালচই হবে এই প্রতারকের কবর। যেই মুহূর্তে রাজেশ বেডরুমের দরজার আড়ালে অদৃশ্য হল, প্রিয়ার সাথে সাথে নিজের কোমল মুখোশ খুলে ফেলল। সে সরাসরি রান্নাঘরে গেল, যেখানে শান্তিদেবী কাঁপতে কাঁপতে বাসনের আলমারিগুলো আবার মুছছিলেন। প্রিয়া রান্নাঘরের দরজা সজোরে বন্ধ করে দিল, যার ফলে পরিবেশ দমবন্ধ পড়া এবং উদ্বেগজনক হয়ে উঠল। সে শান্তিদেবীর কাছে গেল, নিজের হাত বুকের ওপর ভাঁজ করে এক অহংকারী শ্রেষ্ঠত্বের ভঙ্গিতে দাঁড়াল। তুমি সব শুনেছ তো, তাই না? প্রিয়া জিজ্ঞেস করল। তার গলার স্বর ছিল তীক্ষ্ণ। শান্তিদেবী মাথা নিচু করে নিলেন। তার হাত তার কুর্তার পকেটে গেল। তার কাঁপতে থাকা তর্জনী সেই ছোট মেশিনের রেকর্ড বোতামটি খুঁজল। একটি খুব ধীর ক্লিক শব্দ হল। তার কুর্তার পকেটে একটি লাল সিগন্যাল লাইট জ্বলে উঠল। শান্তিদেবী নিজের গলা যতটা সম্ভব শান্ত রাখার চেষ্টা করে নিজের পুত্রবধূকে জবাব দিলেন। আমি শুনেছি রাজেশ বাড়ি তোমার নামে করার পরিকল্পনা করছে। প্রিয়া হাসল, একটি তিক্ত এবং হুমকি ভরা হাসি। ভালো যে তুমি জানো। আমি তোমাকে বলে দিই, আজ রাত তোমার শেষ সুযোগ। অনেক অতিথি আসবে, মিডিয়াও থাকবে। তুমি এক সুখী শাশুড়ির চরিত্র ভালো করে অভিনয় করবে, যাকে তার পুত্রবধূ খুব ভালোবাসে। যদি তুমি একটাও ভুল করো বা কারোর কাছে একটা শব্দও অভিযোগ করার সাহস করো, তবে শুধু তুমিই রাস্তায় আসবে না। প্রিয়া নিজের মুখ শান্তিদেবীর মুখের কাছে নিয়ে গেল। বিষধর সাপের বিষের মতো নিষ্ঠুর শব্দগুলো ফিসফিস করে বলল, আমি রাজেশকে পুরোপুরি বরবাদ করে দেব। আমি এই খবর রটিয়ে দেব যে ও ওর স্ত্রীকে মারধর করে। আমি ওই কোম্পানি ধ্বংস করে দেব, যেটা ও এত কষ্ট করে তৈরি করেছে। তখন তুমি মরে গেলেও শান্তিতে চোখ বন্ধ করতে পারবে না। বুঝেছ? শান্তিদেবী নিজের মাথা তুলে প্রিয়ার দিকে তাকালেন। এবার তার চোখে কেবল সাধারণ ভয় ছিল না, বরং এক অদ্ভুত সাহসের ছটাও ছিল। তিনি নিজের ছেলের দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করলেন। আগের রাতের সেই উষ্ণ আলিঙ্গনের কথা মনে পড়ল। তিনি মাথা নাড়লেন। তার কণ্ঠস্বর গভীর অথচ স্পষ্ট ছিল। আমি বুঝে গেছি, তুমি চিন্তা করো না। আজ রাতে আমি সবাইকে তোমার কর্তব্যপরায়ণতার আসল রূপ দেখাব। প্রিয়া এই কথা শুনে ভাবল যে শান্তিদেবী পুরোপুরি আত্মসমর্পণ করেছেন, তাই সে বিজয়ের হাসি হাসল। ভালো, যদি তুমি এক বাধ্য কুকুরের মতো থাকো, তবে বেঁচে থাকা সহজ হবে। আজ রাতে রেজিস্ট্রির কাগজ পাওয়ার পর সকালে আমি তোমার উপর একটা এহসান করব। আমি তোমাকে একটা লাক্সারি বৃদ্ধাশ্রমে পাঠাবো। তোমাকে ওই স্টোর রুমে পৌঁছতে দেব না। দেখলে তো আমি কত দয়ালু। এই বলে প্রিয়া ঘুরে চলে গেল। তার হাই হিল জুতো মেঝের ওপর গর্বের সাথে শব্দ তুলছিল। সে তার জীবনের সবথেকে জমকালো রাতের প্রস্তুতি নিতে যাচ্ছিল, এটা না জেনেই যে তার বলা প্রতিটি নিষ্ঠুর শব্দ এবং প্রতিটি নীচ ষড়যন্ত্র সেই ছোট ভয়েস রেকর্ডারে পুরোপুরি রেকর্ড হয়ে গিয়েছিল, যা সেই বৃদ্ধা মায়ের পকেটে গরম হয়ে উঠছিল। শান্তিদেবী তার পুত্রবধূর যাওয়ার পথের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেললেন। তিনি ভয়েস রেকর্ডারটি বের করলেন, সেটি বন্ধ করলেন এবং নিজের হাতের তালুতে শক্ত করে চেপে ধরলেন। আজ রাতের ওই বিশাল পার্টিতে তিনি আর এক বোবা শিকার হয়ে থাকবেন না। তিনি এক জীবন্ত সাক্ষী হবেন, যিনি নিজের ছেলের সাথে মিলে এক শয়তানের মুখোশ উন্মোচন করবেন।
দ্বিতীয় তলায় রাজেশ জানালার পাশে দাঁড়িয়েছিল। সে আঙিনায় দেখছিল যেখানে পার্টির সাজসজ্জার ট্রাকগুলো আসতে শুরু করেছিল। মঞ্চ তৈরি করা হচ্ছিল, রাস্তা তাজা ফুলে ভরে গিয়েছিল। এক দুঃখজনক নাটকের শেষের জন্য এক চমৎকার মঞ্চ। সে নিজের ফোন বের করল এবং তার সহকারীকে একটি ছোট বার্তা পাঠাল। ভিডিও ফাইল তৈরি করো এবং উকিলকে ঠিক সময়ে আসতে বলো। আজ রাতে আমরা আবর্জনা পরিষ্কার করব। সূর্য পশ্চিম দিকে ডুবতে শুরু করেছিল, পুরো আকাশকে লাল রঙে রাঙিয়ে দিচ্ছিল, যেন কোনো আসন্ন ঝড়ের সংকেত দিচ্ছিল। ওই বিলাসবহুল ভিলা এখন এক টাইম বোমার মতো মনে হচ্ছিল, যা ফাটার জন্য তৈরি, সব মিথ্যেকে পুড়িয়ে ফেলার জন্য এবং সৎ মানুষকে ন্যায় বিচার দেওয়ার জন্য। রাত হল। চমৎকার ভিলার ওপর এক রহস্যময় কালো মখমলের পর্দা পড়ে গেল, কিন্তু বাগানের ভেতরের আলো দিনের মতো উজ্জ্বল ছিল। রাস্তার পাশে হাজার হাজার টলটলে মোমবাতি জ্বালানো হয়েছিল, যা মূল মঞ্চের ক্রিস্টাল আলোর সাথে মিশে এক অপূর্ব দৃশ্য তৈরি করছিল। সবথেকে চমৎকার বাদ্যযন্ত্রের সুর বাজছিল, মদের গ্লাসের ঠোকাঠুকির আওয়াজ এবং উচ্চবিত্তদের হাসাহাসির প্রতিধ্বনি ধন আর শক্তির এক সিম্ফনি তৈরি করছিল। প্রিয়া পার্টির রানীর মতো আত্মপ্রকাশ করল। সে একটি উজ্জ্বল রত্নখচিত শ্যামলা রঙের গাউন পরেছিল, যা তার শরীরের বাঁকগুলোকে জড়িয়েছিল। তার গলায় হীরের সেট ছিল, যা রাজেশ এইমাত্র উপহার দিয়েছিল, এতটাই উজ্জ্বল যে দর্শকদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। সে ভিড়ের মধ্যে শানের সাথে হাঁটছিল, হাতে মদের গ্লাস এবং মুখে এক উজ্জ্বল হাসি নিয়ে বিশিষ্ট অতিথিদের স্বাগত জানাচ্ছিল। সেখানে কোটি কোটি টাকার ব্যবসায়িক অংশীদাররা ছিলেন, সাংবাদিকরা ছিলেন এবং এমনকি গ্রামের আত্মীয়রাও ছিলেন, যাদের সে আগে কখনো দেখতেও পছন্দ করত না। আজ রাতে প্রিয়া এক আদর্শ স্ত্রী এবং এক কর্তব্যপরায়ণ পুত্রবধূর চরিত্র চমৎকারভাবে পালন করল। মাঝে মাঝে সে শান্তিদেবীর কাছে দৌড়ে যাচ্ছিল, যিনি মঞ্চের পাশে এক সম্মানজনক চেয়ারে বসেছিলেন। আদর করে তার শাল ঠিক করে দিচ্ছিলেন এবং তারপর সাংবাদিকদের দিকে চোখ টিপছিলেন, যাতে তারা ওই আবেগপূর্ণ মুহূর্তটি ক্যামেরায় বন্দী করতে পারে। শান্তিদেবী সেখানে বসেছিলেন, এক চমৎকার মখমলের শাড়িতে গুটিয়েছিলেন, যা রাজেশ তৈরি করে দিয়েছিল। তিনি হালকা মেকআপ করেছিলেন, যাতে তার ক্লান্তি ঢেকে গিয়েছিল, কিন্তু তার চোখে তখনও বিষণ্ণতা আর চিন্তা ছিল। তিনি নিজের হাত শক্ত করে ধরেছিলেন এবং শাড়িতে সেই ছোট ভয়েস রেকর্ডারের উষ্ণতা অনুভব করছিলেন। তার হৃৎপিণ্ড ব্যান্ডের ঢোলের প্রতিটি তালের সাথে ধকপক করছিল। তিনি জানতেন যে ঝড় আসতে চলেছে। ঠিক রাত ৮টায় মঞ্চের আলো কেন্দ্রের ওপর স্থির হল। এমসির কণ্ঠস্বর জোরে প্রতিধ্বনিত হল। পার্টির প্রধান অতিথি তরুণ বিলিয়নিয়ার রাজেশ, যিনি এইমাত্র সিঙ্গাপুর থেকে ফিরেছেন, তাকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। রাজেশ এক শান্ত ভঙ্গিতে মঞ্চে উঠল। তার সুন্দর মুখ গম্ভীর ছিল। সে মাইক্রোফোন ধরল। তার চোখ ভিড়ের ওপর একবার বুলিয়ে নিয়ে প্রিয়ার ওপর গিয়ে থামল, যে নিচে দাঁড়িয়ে তাকে প্রশংসা আর উচ্চাকাঙ্ক্ষা নিয়ে দেখছিল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, রাজেশের কণ্ঠস্বর গভীর অথচ শক্তিশালী ছিল। আজ আমার পরিবারের সাথে উদযাপন করতে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ৫ বছর আগে আমি খালি হাতে এবং নিজের জীবন বদলানোর প্রতিশ্রুতির সাথে গিয়েছিলাম। আজ আমি একটি বহুজাতিক নিগমের কৌশলগত শেয়ার হোল্ডার হিসেবে ফিরেছি। আমার হাতে ওই সম্পত্তি আছে যার স্বপ্ন অনেকে দেখে। করতালিতে সারা হল মুখরিত হয়ে উঠল। প্রিয়া সবথেকে জোরে হাততালি দিল। তার মুখ গর্বী জ্বলজ্বল করছিল, যেন এই জয় তার নিজের। রাজেশ সবাইকে শান্ত হওয়ার ইশারা করল এবং তারপর বলতে থাকল। তার কণ্ঠস্বর কিছুটা ধীর হয়ে গেল, যেন এক অদৃশ্য বোঝা বইছে। কিন্তু যেমন বলা হয়, পুরুষরা বাড়ি বানায়, মহিলারা বাড়িকে ঘর বানায়। আমি বাইরে লক্ষ লক্ষ ডলার আয় করতে পারি, কিন্তু এই সব বৃথা হবে যদি আমার ঘর মজবুত না থাকে। আর আজ রাতে আমি ওই মহিলার প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যিনি গত ৫ বছরে আমার জায়গায় দায়িত্ব সামলেছেন। এটা শুনে প্রিয়া খুব খুশি হল। সে আত্মবিশ্বাসের সাথে কয়েক পা এগিয়ে গেল এবং মঞ্চে ডাক পাওয়ার জন্য তৈরি হল। সবার চোখ ঈর্ষায় তার দিকে ঘুরে গেল। আমার স্ত্রী প্রিয়া এবং আমার মা শ্রীমতী শান্তি দেবীকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয়া দ্রুত শান্তি দেবীকে সাহারা দিয়ে ওপরে নিয়ে গেল। ঝলমলে আলোর নিচে প্রিয়া রাজেশের খুব কাছে দাঁড়াল এবং ভালোবেসে তার কোমর জড়িয়ে ধরল, যেখানে শান্তি দেবী পাশে বিনয়ের সাথে দাঁড়িয়েছিলেন।
রাজেশ নিজের স্ত্রীকে দেখল। তার ঠোঁটের হাসি হঠাৎ রহস্যময় এবং ভয়ঙ্কর হয়ে উঠল। ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, আমি আমার স্ত্রীকে আমাদের বিবাহ বার্ষিকীতে এক সার্থক উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম, এবং সেটি হল এই ভিলার পুরো মালিকানা। রাজেশ জোরে বলল। প্রিয়া নিজের চোখ বন্ধ করে নিল। পরম গৌরবের ওই মুহূর্তটি উপভোগ করছিল। পুরো হলে বিস্ময় এবং প্রশংসার শব্দ শোনা গেল। কিন্তু কাগজে সই করার আগে রাজেশ হঠাৎ নিজের গলার স্বর বদলে ফেলল, যা এক ছুরির মতো ঠান্ডা আর তীক্ষ্ণ ছিল। আমি চাই আপনারা সবাই আমার সাথে একটি ছোট ছবি দেখেন। এটি আমার পরিবারের জীবনের সবথেকে সত্যি ফুটেজ, যখন আমি বাড়িতে ছিলাম না। এটি তথাকথিত পারিবারিক ভালোবাসা আর কর্তব্যপরায়ণতার সবথেকে স্পষ্ট প্রমাণ, যার কথা আমার স্ত্রী সবসময় উল্লেখ করে থাকে। প্রিয়া নিজের চোখ খুলল। তার মনে হলো কিছু গণ্ডগোল আছে। সে নিজের পেছনের বিশাল এলইডি স্ক্রিনটি দেখার জন্য ঘুরল। সে ভেবেছিল এটি তাদের রোম্যান্টিক বিয়ের ছবির স্লাইড শো হবে, কিন্তু না। স্ক্রিন 1 সেকেন্ডের জন্য বন্ধ হল এবং তারপর কেঁপে কেঁপে ওঠা ঝাপসা কিন্তু মুখ চেনার মতো যথেষ্ট স্পষ্ট ছবির সাথে আবার জ্বলে উঠল। পুরো হল চুপ হয়ে গেল। স্ক্রিনে 2 দিন আগে রাজেশের বসার ঘরের দৃশ্য ছিল। শক্তিশালী স্পিকার থেকে তীক্ষ্ণ আর কটু গালিগালাজের আওয়াজ পার্টির জমকালো পরিবেশকে চিরে দিচ্ছিল। তুমি এটা কিভাবে পরিষ্কার করছো? তুমি কি চাও আমি পিছলে মরে যাই যাতে তোমার ছেড়ে এসে সম্পত্তি ভোগ করে? এই জল এখনই নিজের জিভ দিয়ে পরিষ্কার করো। রাগে বিকৃত হয়ে যাওয়া প্রিয়ার ছবি জলের বালতিতে লাথি মারতে মারতে দেখা গেল। তারপর নিজের শাশুড়িকে হাঁটু গেড়ে মেঝে পরিষ্কার করতে বাধ্য করার দৃশ্যটি স্পষ্টভাবে ফুটে উঠল। ভিড়ের মধ্যে আতঙ্কিত আর্তনাদ ছড়িয়ে পড়ল। বিশিষ্ট অতিথিদের মুখ হাঁ হয়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। প্রিয়া স্তম্ভিত হয়ে গেল। তার শরীরে রক্ত যেন জমে গেল। সে কাঁপছিল এবং তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। এটা এখানেই থামল না। ভিডিওটি অন্য এক দৃশ্যে বদলে গেল, যেখানে প্রিয়া শান্তিদেবীর কাঁধের ওপর পা রেখে বসেছিল, সিগারেট টানতে টানতে নিজের বন্ধুদের সাথে হাসছিল। আমার স্বামী খুব মূর্খ। ও আমার আনন্দের জন্য টাকা আনে, আর এই বুড়ি কেবল এক উচ্চ শ্রেণীর কাজের মেয়ে। নগ্ন নিষ্ঠুর সত্য শয়ে শয়ে মানুষের চোখের সামনে প্রকাশ হয়ে গেল। যারা একটু আগে প্রিয়ার এত প্রশংসা করছিল, তারা এখন তাকে ঘৃণা আর অবজ্ঞার নজরে দেখছিল। সাংবাদিকরা দ্রুত তাদের ক্যামেরা স্ক্রিন এবং প্রিয়ার ফ্যাকাশে হয়ে যাওয়া মুখের ওপর স্থির করে দিল। ফ্ল্যাশলাইট অনবরত জ্বলছিল, যেন শাস্তি দেওয়ার বিদ্যুৎ। এটা বন্ধ করো, এটা এখনই বন্ধ করো, প্রিয়া জোরে চিৎকার করে উঠল। সে সাউন্ড কন্ট্রোল ডেস্কের দিকে দৌড়াল, কিন্তু 2 জন বিশাল নিরাপত্তারক্ষী তাকে আটকে দিল। সে রাজেশের দিকে ঘুরল এবং তার কলার ধরে হতাশায় চিৎকার করল, তুমি এটা কি করছো? এই ভিডিও নকল। তুমি আমাকে ভাসানোর জন্য এটা এডিট করেছো। তুমি আমাকে বদনাম করার জন্য এআই ব্যবহার করেছো, তাই না? তুমি আমার সাথে এমন কেন করছো? রাজেশ প্রিয়ার হাত জোরে ঝটকে দিল, যার ফলে সে মঞ্চের মেঝের ওপর পড়ে গেল। সে তার দিকে নিচু নজরে তাকাল। তার চোখে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো চিহ্ন ছিল না, ছিল কেবল এক প্রতারকের জন্য অবজ্ঞা। নকল? রাজেশ হাসল। তুমি বলছো যে ভিডিও নকল? তাহলে কি তোমার কণ্ঠস্বরও নকল? রাজেশ নিজের মায়ের শাড়ি থেকে ভয়েস রেকর্ডারটি বের করল। সেটি ওপরে তুলে প্লে বাটন টিপল। প্রিয়ার গলার স্বর প্রতিধ্বনিত হল, স্পষ্ট আর পরিষ্কার, ঠিক সেই কথাগুলো যা সে আজ দুপুরে শান্তিদেবীকে হুমকি দিয়ে বলেছিল। আজ রাতে রেজিস্ট্রির কাগজ পাওয়ার পর সকালে আমি তোমার ওপর একটা এহসান করব। আমি তোমাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেব। তুমি নিজের মুখ বন্ধ রেখো, নইলে আমি রাজেশকে পুরোপুরি বরবাদ করে দেব। অডিও শেষ হলো এবং পেছনে এক নিস্তব্ধতা রেখে গেল। এখন আর কারোর মনে কোনো সন্দেহ থাকতে পারল না। প্রমাণ খুব স্পষ্ট এবং অকাট্য ছিল। প্রিয়া মেঝের ওপর বসেছিল। তার চুল এলোমেলো হয়ে গিয়েছিল এবং চোখের জলে তার ভারী মেকআপ ধুয়ে যাচ্ছিল, যার ফলে তার আসল কুচ্ছি, তার দয়নীয় মুখটা সামনে চলে এসেছিল। সে সাহায্যের জন্য চারদিকে তাকালো, কিন্তু কেবল হতাশাজনক মাথা নাড়া আর বন্ধু আত্মীয়দের মুখ ফিরিয়ে নেওয়ার দৃশ্যই দেখতে পেল। রাজেশ নিজের মায়ের কাছে গেল। হাঁটু গেড়ে বসে শান্তিদেবীকে জড়িয়ে ধরল, যিনি অপমান আর স্বস্তির চোটে ডুকরে কাঁদছিলেন, যে সত্যিটা সামনে এসেছে। সে নিজের মাকে দাঁড় করালো এবং তারপর প্রিয়ার দিকে ঘুরে সব অতিথিদের সামনে জোরে ঘোষণা করল, ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ, এটিই সেই উপহার যা আমি আমার স্ত্রীকে দিতে চেয়েছিলাম। সত্য, আমি রাজেশ কুমার এখানেই ঘোষণা করছি, আমি এই দুষ্টু মহিলাকে ডিভোর্স দেব। সব সম্পত্তি হয় বিয়ের আগের অথবা আমার মায়ের নামে আছে। সে খালি হাতেই যাবে, ঠিক যেমনটা সে এই বাড়িতে এসেছিল। রাজেশের ব্যক্তিগত উকিল মঞ্চে এলেন এবং টেবিলের ওপর একটি মোটা ফাইল রাখলেন। মিস প্রিয়া,
এটি একতরফা ডিভোর্সের নোটিশ এবং বয়স্কদের ওপর অত্যাচারের অপরাধ। অবৈধভাবে ঘরে ঢোকা এবং সম্পত্তি হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্রের প্রমাণ এখানে আছে। দয়া করে এখানে স্বাক্ষর করুন, অথবা আমরা আদালতে দেখা করব, যেখানে আপনাকে কেবল ডিভোর্সই নয় বরং জেলের সাজাও ভোগ করতে হবে। প্রিয়া ডিভোর্সের কাগজগুলো দেখল, রাজেশের ঠান্ডা চোখ দেখল এবং ভিড়ের অবজ্ঞা দেখল। সে জানল যে সে হেরে গেছে, এক লজ্জাজনক আর অপমানজনক উপায়ে। রানী হওয়ার তার স্বপ্ন তার চোখের সামনে চুরমার হয়ে গেল। সে যন্ত্রণায় চিৎকার করল এবং রাজেশের ওপর আক্রমণ করার চেষ্টা করল, কিন্তু নিরাপত্তারক্ষীরা তাকে সময় মতো ধরে ফেলল। তাকে মঞ্চ থেকে টেনে হিচড়ে বাইরে নিয়ে যাওয়া হলো, যেমনটা কোনো আবর্জনার স্তূপকে সরানো হয়। প্রিয়ার চিৎকার আর গালিগালাজ ধীরে ধীরে কমে এলো এবং ভিলার গেটের ওপারে শান্ত হয়ে গেল। পার্টির পরিবেশ তখনও থমথমে ছিল, কিন্তু রাজেশ দ্রুত সবাইকে শান্ত করল। সে মাইক্রোফোন ধরল এবং তার কণ্ঠস্বর আবেগে কাঁপছিল। আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে পারিবারিক বিষয়ের কারণে পার্টিতে প্রভাব পড়ল, কিন্তু আমি অন্যায়ের সামনে চুপ থাকতে পারি না, এমনকি সেটি যদি কোনো আত্মীয়ের বেশে থাকে তবুও। আজ আমি একজন স্ত্রীকে হারালাম, কিন্তু আমি আমার মায়ের জন্য ন্যায় বিচার ফিরে পেলাম, এবং আমার জন্য এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। রাজেশ ঘুরল এবং নিজের মাকে শক্ত করে জড়িয়ে ধরল। শান্তিদেবী নিজের মাথা ছেলের বুকে রেখে খুশির জল খেললেন। নিচে দর্শকদের মধ্যে আবার করতালি বেজে উঠল, কিন্তু এইবার এটি কোনো ভাপা সামাজিক হাততালি ছিল না, বরং এটি ছিল এক ছেলের ভক্তি আর সাহসের জন্য প্রকৃত জোরালো করতালি, যে নিজের মাকে রক্ষা করার জন্য রুখে দাঁড়ানো সাহস দেখিয়েছে। ন্যায় বিচার সম্পন্ন হল, প্রতারকের মুখোশ খুলে গেল এবং এই বাড়িতে ছায়া ফেলে রাখা অন্ধকার অবশেষে সত্যের আলোয় মুছে গেল। সেই দুর্ভাগ্যজনক রাতের পার্টির ঝড় থেমে গিয়েছিল এবং ভিলার ওপর এক নিস্তব্ধতা নেমে এসেছিল। কিন্তু এইবার এটি কোনো ভয় বা অধীনতার নিস্তব্ধতা ছিল না, বরং এটি ছিল কোনো বিস্ফোরা কাটার পর পাওয়া শান্তির মতো। শেষ অতিথিরা চলে গিয়েছিলেন এবং নিজেদের সাথে প্রতারকের মুখোশ খুলে যাওয়ার এক চমকপ্রদ গল্প নিয়ে গিয়েছিলেন, যা সারা শহরে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু রাজেশের কাছে বাইরের ওই শোরগোল এখন আর কোনো মানে রাখত না। ভারী লোহার গেট বন্ধ হয়ে গেল, বাইরের চাকচিক্যময় অথচ মিথ্যে পৃথিবীকে আলাদা করে দিয়ে মা আর ছেলের জন্য এক নিজস্ব নির্জনতা ফিরিয়ে দিল। প্রিয়ার জন্য তার নিষ্ঠুরতা আর অসীম লালচের দাম তার কল্পনার থেকেও অনেক দ্রুত আর নির্মমভাবে এলো। খালি হাতে ভিলা থেকে বের করে দেওয়ার পরেই সে এক দয়নীয় অবস্থায় রাস্তায় রাস্তায় ঘুরছিল। তার মেকআপ ধুয়ে গিয়েছিল, তার সান্ধ্যকালীন গাউনটি ধস্তাধস্তিতে ছিঁড়ে গিয়েছিল এবং তার হাই হিল জুতো ভেঙে যাওয়ায় সে এক পঙ্গুর মতো খুঁড়িয়ে হাঁটছিল। প্রিয়ার ফোন অনবরত বেজে যাচ্ছিল, কিন্তু সেটি কোনো সহানুভূতি বা সাহায্যের জন্য নয়, বরং অনলাইন দুনিয়ার রাগের ঝড়ের জন্য। তার শাশুড়ির সাথে করা দুর্ব্যবহারের ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল। হাজার হাজার গালিগালাজ, নিন্দা এবং বর্জনের দাবি জানানো মন্তব্য আসতে থাকল। ওই ঘনিষ্ঠ বন্ধুরা যারা তার সাথে পার্টি করেছিল এবং ওই মানুষরা যারা তাকে মাথায় তুলে রেখেছিল, সবাই এখন তার নম্বর ব্লক করে দিয়েছিল এবং আনফ্রেন্ড করে দিয়েছিল। তাকে এক ছড়াচে রোগের মতো মনে করা হচ্ছিল, যার থেকে দূরে থাকা জরুরি ছিল। প্রিয়া রাস্তার পাশে পড়ে গেল এবং হতাশায় কাঁদতে লাগল, যখন সে বুঝতে পারল যে সে সবকিছু হারিয়ে ফেলেছে। টাকা, সম্মান, পরিবার এবং ফিরে যাওয়ার কোনো পথ নেই। এছাড়া দুর্ব্যবহার এবং অবৈধভাবে ঘরে ঢোকার জন্য আদালতের সমন পরের দিন সকালে তার জন্য অপেক্ষা করছিল, যা জেলের গড়াদের পেছনে অন্ধকার দিন কাটানোর প্রতিশ্রুতি দিচ্ছিল। পরিবারের নামে এক প্রতারকের জন্য এটি ছিল এক উপযুক্ত পরিণতি। ভিলায় আবার এক নতুন দিনের সকাল শুরু হল। তার সাথে নিয়ে এলো উষ্ণ রোদের কিরণ, যা পর্দার আড়াল দিয়ে আসছিল এবং গত 5 বছর ধরে জমা হওয়া ঠান্ডা বিষণ্ণতাকে দূর করছিল। রাজেশ সাধারণ সময়ের থেকে একটু জলদি উঠল। সে কোনো শক্তিশালী বিলিয়নিয়ারের দামি স্যুট পরল না, বরং আরামদায়ক ঘরোয়া পোশাক পরল। নিজের জামার হাতা গুটিয়ে সে সরাসরি রান্নাঘরে চলে গেল। আজ সে চাকরদের সেবা নিতে অস্বীকার করল। সে নিজের মায়ের জন্য নিজে নাস্তা বানাতে চেয়েছিল, একটি কাজ যা তার অনেক আগেই করা উচিত ছিল। ছুরি আর চপিং বোর্ডের শব্দ এবং সেই সাথে আঠালো চাল আর ভাজা পেঁয়াজের সুগন্ধ রান্নাঘরে ছড়িয়ে পড়ল। রাজেশ আনাড়ি হাতে মাছের জাউয়ে মশলা দিচ্ছিল, একটি সাধারণ গ্রাম্য খাবার যা তার মা তখন তৈরি করতেন যখন সে অসুস্থ হতো। যখন শান্তিদেবী রান্নাঘরে এলেন, নিজের ছেলের চওড়া পিঠকে উনুনের কাছে ব্যস্ত দেখে তিনি থমকে গেলেন। তার চোখে আবার জল চলে এলো, কিন্তু এইবার এগুলো ছিল পরম খুশির জল। তুমি কি করছো? ওটা ছেড়ে দাও, আমি করে দিচ্ছি। পুরুষরা রান্নাঘরে যায় না।
শান্তিদেবী জলদি খুন্তি নেওয়ার জন্য এগিয়ে এলেন। রাজেশ ঘুরে ধীরে হাসল এবং নিজের মাকে চেয়ারে বসতে সাহায্য করল। মা, আপনি এখানেই বসুন। গত 5 বছরে আপনি অনেক কষ্ট সহ্য করেছেন। এখন থেকে আপনাকে কেবল আনন্দ উপভোগ করতে হবে। বাকি সব আমি সামলে নেব। আপনার হাত কি এখনো ব্যথা করছে? রাজেশ নিজের মায়ের পাতলা হাতটি ধরল এবং ওই চোটের উপর আলতো করে হাত বোলাল, যার রং এখন পাল্টাতে শুরু করেছিল। সে সবথেকে ভালো মলমের টিউবটি নিল এবং সাবধানে প্রতিটি ক্ষতস্থানে লাগাল। তার এই যত্ন আর সতর্কতা এক অলৌকিক ওষুধের মতো ছিল, যা কেবল শারীরিক ব্যথাই কমালো না, বরং ওই মায়ের আত্মার গভীর ক্ষতগুলোকেও সারিয়ে তুলল। পরের কয়েকদিনে ভিলায় এক বিশাল পরিবর্তন এলো। রাজেশ সিঁড়ির নিচের ওই অন্ধকার স্যাঁতস্যাঁতে স্টোররুমটি পুরোপুরি ভেঙে ফেলল, যা একসময় তার মায়ের জন্য এক জেলখানা ছিল। সে একজন আর্কিটেক্টকে দিয়ে ওই জায়গায় একটি ছোট কই মাছের পুকুরের নকশা করালো, যেখানে জলের মিষ্টি শব্দ আর বাগানের দিকে মুখ করা একটি চায়ের টেবিল ছিল, যেখানে প্রচুর আলো আসত। প্রিয়ার সাথে যুক্ত সব পুরনো যন্ত্রণাদায়ক স্মৃতি বাড়ি থেকে বের করে দেওয়া হলো এবং তাদের জায়গায় রঙিন ফুলের টব বসানো হলো। বাড়িটি এখন আর ধন সম্পদ প্রদর্শন করার কোনো ঠান্ডা মিউজিয়ামের মতো মনে হচ্ছিল না, বরং এটি সত্যিই জীবন দিয়ে ভরপুর একটি ঘর হয়ে উঠল। 1 মাস পর ওই তরুণ বিলিয়নিয়ারকে রোজ বিকেলে পার্কে তার মাকে হুইল চেয়ারে করে ঘোরাতে দেখা যেত। যদিও শান্তিদেবীর পা এখন ঠিক হয়ে গিয়েছিল, তবুও রাজেশ নিজের মাকে আদর করতে চাইত এবং তার প্রতিটি ছোট বড় কষ্টের ক্ষতিপূরণ দিতে চাইত। শান্তিদেবীকে এখন একদম অন্যরকম দেখাছিল। তার চামড়া সতেজ হয়েছিল, মুখ ভরাট হয়েছিল এবং ঠোঁটে সবসময় হাসি থাকত। তিনি এখন আর অপরিচিতদের সাথে দেখা করতে ভয় পেতেন না, বরং গর্বের সাথে সবাইকে তার কর্তব্যপরায়ণ ছেলের কথা বলতেন। এক বিকেলে যখন বাড়ির বারান্দায় সূর্যাস্ত হচ্ছিল, মা আর ছেলে চায়ের টেবিলে মুখোমুখি বসেছিলেন। রাজেশ তার মায়ের জন্য সুগন্ধি পদ্ম চা ঢেলে দিল। চায়ের ধোঁয়া শান্ত পরিবেশে মিশে গেল। সে নিজের মায়ের দিকে তাকাল এবং তার হৃদয় এক অনির্বচনীয় আবেগে ভরে গেল। সে অনুভব করল যে লক্ষ লক্ষ ডলারের ডিল, বিজনেস ক্লাসের উড়ান অথবা বাইরের করতালির আওয়াজ, এই সব কিছুর মূল্য এই পার্থিব মুহূর্তের তুলনায় কিছুই নয়। মা, রাজেশ ধীরে বলল, আমাকে ক্ষমা করে দিন যে আমি কোনোদিন ভেবেছিলাম কেবল অনেক টাকা বাড়িতে আনলেই আপনি খুশি হবেন। আমি ভুল ছিলাম। টাকা দিয়ে একটা বিশাল দাড়ি কেনা যায়, কিন্তু একটা ঘর নয়। টাকা দিয়ে একজন ভালো নার্স রাখা যেতে পারে, কিন্তু অকৃত্রিম যত্ন কেনা যায় না। শান্তিদেবী চায়ের কাপটি নিচে রাখলেন এবং নিজের ছেলের হাত ধরলেন। তার চোখ এক বিশাল ক্ষমাশীল সমুদ্রের মতো কোমল ছিল। তুমি মূর্খ। আমার তোমার বিলিয়নিয়ার হওয়ার দরকার নেই। না তো আমার একটা প্রাসাদ বা গাড়ির দরকার আছে। আমার শুধু তোমার শান্তিটুকু চাই। তোমাকে একজন ভালো মানুষ হিসেবে বাঁচতে হবে। তোমাকে ন্যায়ের জন্য নিজের মায়ের পাশে দাঁড়াতে দেখে ওটাই আমার সবথেকে বড় সম্পত্তি। রাজেশ মাথা নাড়াল এবং নিজের মায়ের হাত শক্ত করে ধরল। সে বুঝতে পারল যে প্রিয়ার সাথে লড়াইটা কেবল অন্যায়ের বিরুদ্ধে লড়াই ছিল না, বরং নিজেকে আবার খুঁজে পাওয়ার লড়াইও ছিল। সে খ্যাতির দাকচিককে হারিয়ে গিয়েছিল এবং প্রায় নিজের শিকড়কে হারিয়ে ফেলেছিল। সৌভাগ্যবশত সে খুব বেশি দেরি হওয়ার আগেই জেগে উঠেছিল। গল্পটি রাজেশ এবং তার মায়ের সেই ছবির সাথে শেষ হয়, যেখানে তারা একসাথে বসে দিনের শেষ কিরণকে গাছের আড়ালে হারিয়ে যেতে দেখছে। আর কোনো ষড়যন্ত্র নেই, আর কোনো প্রতারণা নেই। রইল কেবল পবিত্র মাতৃস্নেহ এবং ন্যায়ের জয়। জীবন এক নিরন্তর প্রবাহ, এবং জীবিকার সন্ধানে কখনো কখনো আমরা দূরের চাকচিক্যের পেছনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা অজান্তেই বাড়িতে অপেক্ষা করে থাকা সবথেকে উষ্ণ প্রদীপটিকে ভুলে যাই। টাকা আর খ্যাতি জলের বুদবুদের মতো মিলিয়ে যেতে পারে, প্রতারকরা আসতে পারে এবং যেতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা সব সময় সেখানে থাকে, আকাশ আর সমুদ্রের মতো, ক্ষমাশীল এবং চিরন্তন। নীরবতাকে ভালোবাসা মারতে দেবেন না। সফল হওয়া পর্যন্ত ফিরে আসতে এবং নিজের ভক্তি দেখাতে অপেক্ষা করবেন না, কারণ বাবা মায়ের সময় কারুর জন্য অপেক্ষা করে না। মনে রাখবেন, জীবনের সবথেকে মূল্যবান চুক্তি কাগজে নয়, বরং আমাদের প্রত্যেকের হৃদয়ে ভক্তির সাথে স্বাক্ষরিত হয়। ওই নারীকে লালন করুন এবং তাকে রক্ষা করুন, যিনি আপনার জন্য নিজের সারা জীবন উৎসর্গ করেছেন। এর আগে যে সবকিছু কেবল এক বিলম্বিত অনুশোচনা হয়ে থেকে যায়। এই মুহূর্ত পর্যন্ত আমাদের সাথে বসার জন্য, কাঁদার জন্য, ব্যথা অনুভব করার জন্য এবং রাজেশ ও তার মায়ের সাথে খুশিতে মেতে ওঠার জন্য ধন্যবাদ। এটি দেখায় যে একজন বিলিয়নারের মর্যাদা যতই জাঁকজমকপূর্ণ হোক না কেন,
তা মায়ের সাথে এক শান্তিপূর্ণ ভোজের সমান হতে পারে না। সৌভাগ্যবশত সে সময়ে জেগে উঠেছিল এবং তার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ নারীকে এক অকৃতজ্ঞ প্রতারকের কবল থেকে বাঁচিয়ে নিয়েছিল। নিজের অসতর্কতাকে কখনো দেরিতে অনুশোচনা করতে বাধ্য করবেন না, কারণ বাবা মায়েরা আমাদের সফল হওয়ার জন্য অপেক্ষা করতে গিয়ে বুড়ো হয়ে যান। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে দয়া করে একটি লাইক এবং শেয়ার করুন, যাতে মাতৃস্নেহের উষ্ণতা আরও অনেকের কাছে পৌঁছে যেতে পারে। আমাদের স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আমরা আবার দেখা করতে পারি এবং পরবর্তী মানবিক চলচ্চিত্রগুলিতে আমাদের আত্মাকে উষ্ণ করতে পারি। কর্মের নিয়ম সম্পর্কে আরও একটি চমকপ্রদ গল্প পরের এপিসোডে আপনাদের জন্য অপেক্ষা করছে। নমস্কার এবং আবার দেখা হবে। আপনারা সবাই এই ভিডিওটি কোথা থেকে দেখছেন? আপনাদের আজকের এই গল্পটি কেমন লাগলো? আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের এটাই কামনা যে আপনারা যেখানেই থাকুন, সবসময় ভালো থাকুন এবং সুরক্ষিত থাকুন। যদি আপনাদের কাছেও এমন কোনো আকর্ষণীয় গল্প থাকে, তবে আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন, যাতে আমরা সেটি সবার সাথে ভাগ করে নিতে পারি।